এখানে 100% গ্যারেন্টি যে তুমি আমার যে কটা অঙ্ক করানো হয়েছে তার মধ্যেই কমন পাবে। একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে কি প্যাটার্নের কোশ্চেন এসেছে সেই আইডিয়াটা যেহেতু আমি পেয়ে গেছি তার জন্য বলছি। আগের বার যখন পরীক্ষা শুরু হচ্ছিল তখন আমাকে জিজ্ঞাসা করে স্যার পারবো তো, খুব চাপে ছিল ছেলেপেলেগুলো। আমি বলছি তুমি 100% কোশ্চেন কমন পাবে, তুমি নামাতে পারছো কিনা সেটা বড় কথা। এইচএসে আমি দারুণ অঙ্ক পারতাম, এটার অর্থ এই নয় যে গ্র্যাজুয়েশনে আমি দারুণ অঙ্ক পারবো। উল্টো হতে পারে, এইচএসে আমি কিচ্ছু পারি না, গ্র্যাজুয়েশনে আমার পড়ার মানসিকতাটা বাড়লো, নিজের জ্ঞানে পড়ার মানসিকতাটা বাড়লো, টেন্ডেন্সি বাড়লো, আমি গ্র্যাজুয়েশনে দারুণ রেজাল্ট করতে পারি। কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে তুমি সাবজেক্টের ডেপথ রেখেছো আর বাকিতে জিরো গল্লা কিছু জানো না, সেটা যেন না হয় সেই জন্য মাইনরটাকেও গুরুত্ব দিতে হবে বলছে। আর ডিফারেন্সিবিলিটি যে প্রথম দিকের যে সেই জটিল জটিল লেকচারগুলো করিয়েছি সেটা কি বোঝা গেছিল? কিন্তু ওটা কঠিন ছিল, তাই তো? ওটা কঠিন ছিল, এর রেসপেক্টে কঠিন ছিল। এটা মনে হচ্ছে কি রিডাকশন ফর্মুলা যখন করাবো তখন দেখবে বেটার ফিল হচ্ছে, সব পেরে যাবে। ক্যালকাটা ইউনিভার্সিটি তবু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, বাকি সমস্ত ইউনিভার্সিটির কোশ্চেনের লেভেলগুলো খুবই নর্মাল ক্যাটাগরি, সবাই যেন পাস করে যায় ওরকম টাইপের। মানে পড়ায় না কলেজ, বলছে কোশ্চেন সহজ করে দিয়ে পাস করে দিচ্ছে। সত্যি কথা বলতে তবু কলকাতার মতো চত্বরগুলোতে তোমরা ভালো টিউশন পেয়ে গিয়ে ভালো রেজাল্ট করো, কিন্তু গ্রামের দিকে ছেলেপেলেগুলো ওরকম টিউশনও পায় না প্রথম কথা, আর 2 নম্বর হচ্ছে অনলাইনটাকে তারা হ্যাবিচুয়েটেড করতেও পারে না, ভাবে যে অনলাইন করলে মনে হয় ফেল করে যাওয়া যাবে। না, অনলাইন করলেও অনেক কিছু করা যায়। সিরাজাম একাডেমির ইউটিউব চ্যানেলে এবার থেকে ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সম্পূর্ণ বিনামূল্যে প্রচুর ফ্রি ক্লাস পেতে চলেছ। আর পুরো সিলেবাস ওয়াইজ ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের বিভিন্ন ইউনিভার্সিটির জন্য যদি সাবজেক্ট ওয়াইজ বা কোর পেপার ওয়াইজ আরও ক্লাস পেতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে সিরাজাম একাডেমির অ্যাপটা ডাউনলোড করতে হবে। সিরাজাম একাডেমির অ্যাপ প্লে স্টোরে পাবে, অ্যাপ স্টোরেও তোমরা পেয়ে যাবে, তার সঙ্গে সঙ্গে গুগল ক্রোম থেকেও অ্যাপটা ডাউনলোড করতে পারো। এক্সাম তোমাদের খুব সামনে, পড়াশোনা কিছু হয়নি, এবার ভাবছো ওয়েব সিরিজের মতো 1 by 1 ভিডিও লেকচার পেলে খুব ভালো হতো, তাহলে তোমাদের জন্য সিরাজাম একাডেমির অ্যাপ। এই সিরাজাম একাডেমির অ্যাপে বিভিন্ন ইউনিভার্সিটির ম্যাথমেটিক্স মেজর মাইনরের জন্য সুন্দরভাবে কোর্স ওয়াইজ সাজানো আছে। সমস্ত ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, বর্ধমান ইউনিভার্সিটি, কল্যাণ ইউনিভার্সিটি, স্টেট ইউনিভার্সিটি, এমনকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, প্রচুর ইউনিভার্সিটির জন্য কোর্সগুলোকে সুন্দরভাবে সাজানো আছে। তোমরা যদি মনে করো যে কোর্সের জন্য কোয়ারি করতে চাইছো, sirazamacademy.com সেখানেও সার্চ করতে পারো, অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে সম্পূর্ণ ডিটেলস নিতে পারো। লাস্ট ক্লাসে সাকসেসিভ ডেরিভেটিভের যে জায়গাগুলো করিয়েছিলাম সেটা আর একটু কন্টিনিউ করছি, বেটার লাগবে, অঙ্কগুলো করে দেওয়ার পর ভালো লাগে। এখানে 100% গ্যারেন্টি যে তুমি আমার যে কটা অঙ্ক করানো হয়েছে তার মধ্যেই কমন পাবে, মানে খুব একটা উলট পালট কোশ্চিন আসে না। নিয়ম হচ্ছে মেজর মাইনর সিস্টেমে বলাই আছে যে সেমিস্টার 1 সেমিস্টার 2গুলোতে একটু ইজি লেভেলের কোশ্চিন হবে, আস্তে আস্তে লেভেল বাড়বে, অর্থাৎ থার্ড সেমিস্টার থেকে তোমার কোশ্চিনের লেভেল বাড়বে। ফোর্থ সেমিস্টারে গিয়ে যখন তুমি মেজর সাবজেক্টটাকেই বেশি জোর দিচ্ছ, বাকি সাবজেক্টগুলো অত পড়ছো না, তার মানে ওখানে কোশ্চিনের মানটা বেড়ে যাবে। কিন্তু প্রথম দিকে সেমিস্টার 1 আর সেমিস্টার 2 এই দুটো সেমিস্টার যেখানে মেজর মাইনর সব ছেলেপেলেগুলো পড়ে, যেহেতু এই সেমিস্টারে দেখবে কোশ্চিনের লেভেলটা হালকা হয়, তো মোটামুটি বোঝা যায়। আমি কেন বলছি দেখো, যেহেতু আগের বার একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাতে কি প্যাটার্নের কোশ্চেন এসেছে সেই আইডিয়াটা যেহেতু আমি পেয়ে গেছি তার জন্য বলছি। এবার তার আগেও আমি বলেছিলাম যে তোমরা হুবহু কোশ্চেন কমন পাবে। যেমন আগের বার যখন পরীক্ষা শুরু হচ্ছিল তখন আমাকে জিজ্ঞাসা করে স্যার পারবো তো, খুব চাপে ছিল ছেলেপেলেগুলো। আমি বলছি তুমি 100% কোশ্চেন কমন পাবে, তুমি নামাতে পারছো কিনা সেটা বড় কথা। তার জন্য পাস করার মতো অন্তত কোশ্চেন অ্যাটেন্ড করে আসো। যদি দেখো যে না বেশি নাম্বার পাচ্ছ না, তো পাস করার মতো অ্যাটেন্ড করে আসো, পরে দেখা যাবে। কারণ অল্প স্বল্প নাম্বারের পরীক্ষা তোমরা দিচ্ছ না, প্রায় 4300 কত নাম্বার, এত নাম্বারের পরীক্ষা তোমরা দেবে 4300, মানে পরের দিকে এক্সাম দিতে 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 এক্সামের প্রতি একটা অনীহা চলে আসবে, মানে এক্সামটা আর ভালো লাগছে না, স্যার কত চাপ, মানে ঠিক আছে নর্মাল পড়েই যা হবে, এরকম একটা ব্যাপার। কি বলছো বলো সৌনি?
থিওরি পার্টটা কোন সেমিস্টারতে স্টার্ট হবে? থিওরি পার্টটা সেমিস্টার 3 থেকে শুরু হবে। সেমিস্টার 3 থেকে বেশি থিওরিটিক্যাল পার্ট শুরু হবে, যেটাকে বলা হচ্ছে পিওর ম্যাথমেটিক্স, বিশুদ্ধ গণিত। বিশুদ্ধ গণিত। আর এখন যে পার্টগুলো আছে সেইগুলো মেশানো আছে। এখন হচ্ছে প্রিলিমিনারি টপিকস বলতে পারো, যে টপিকসগুলো তবুও এইচএস এর সঙ্গে তুমি কিছুটা রিলেশন পাচ্ছ। যেমন আমি যখন ফার্স্ট টাইম ক্যালকাটা ইউনিভার্সিটিতে ভর্তি হই, তখন আমাদের 11-12 না, 11-12 সেট, ম্যাপিং, রিলেশন, তারপর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ছিল না। আমরা 11-এ বড় জোর খালি ক্যালকুলাসটা পড়েছিলাম। সেট, রিলেশন, ম্যাপিং, ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, যা যা টপিকস, প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স, এগুলো সব আমরা গ্র্যাজুয়েশনে এসেই পড়েছি, আগে ছিল না 11-12-এ। এবার গ্র্যাজুয়েশনে এসে আমি কোনো জিনিস কমন পাইনি। কমন মানে এই সেন্সে বলছি যে আগে পড়ে এসছি, এবার একটু বেশি করে পড়ছি না। তোমরা কি করবে? তোমরা সেটটা আগে পড়ে এসছো, এখন আর একটু বেশি পড়বে। তোমরা ক্যালকুলাসের ট্যানজেন্ট নর্মাল পড়ে এসছো, এখন আর একটু বেশি পড়বে। তোমরা ওই সময় দেখবে যে ডেরিভেটিভের যে জায়গাগুলো বা ইন্টিগ্রেশনের জায়গাগুলো পড়ে এসছো, কিছুটা তো পড়ে এসছো ইন্টিগ্রেশন, তোমরা এখন একটু বেশি পড়বে রিডাকশন ফর্মুলাতে। তোমরা ওখানে ডেরিভেটিভ পড়ে এসছিলে, তোমরা এখানে বেশি ডেরিভেটিভ পড়বে, অর্থাৎ এখানে পড়বে সাকসেসিভ ডেরিভেটিভ বা হায়ার অর্ডার ডেরিভেটিভ। আগে এটা ছিল না। আগে এইচএস লেভেলে যে জিনিসগুলো ছিল সেগুলোই গ্র্যাজুয়েশনে আসবে তা নয়, কারণ গ্র্যাজুয়েশনের টপিক্সটাই ওখানে নেমে গেছে, আস্তে আস্তে করে এইচএসে চলে গেছে। তো আমরা যখন পড়তাম তখন আমার স্যার, এখনও মনে আছে আমার কথাটি, যে আমাকে জিজ্ঞাসা করছে, যে সবাইকে জিজ্ঞাসা করছে ক্লাসে যে কেন ম্যাথমেটিক্স নিয়েছো, তো 1 বাই 1 জিজ্ঞাসা করছে। তো সবাই বলছে, তা আমি বললাম যে স্যার খুব ভালো লাগে অঙ্ক, তার জন্য। এটা বলার পর আজকে যেমন শাহিনা বলছে যে স্যার অঙ্ক খুব ভালো লাগে, এটা বলার পর আমাকে কি বললো জানো? আমাকে বললো, কেন তুমি ইয়ার ল্যাপস করেছো, তুমি কি ড্রপ দিয়েছো? আমি বলছি না স্যার। তো বলছে তোমার ভালো লাগে তুমি কি করে বললে, আগের বার কি পড়েছিলে কখনো? আমি বলছি না স্যার, এইচএস এর কথা বলছি। বলছি এইচএস এর সঙ্গে তুমি গুলিয়ে ফেলছো কেন? এইচএস এ ভালো লাগে তার মানে এখানে ভালো লাগবে তা নয় তো। আমি চমকে গেলাম, আমাকে যখন বলছে এরকম করে চমকে গেলাম। তো পরে সত্যিই আমি রিয়েলাইজ করলাম, এইচএসে আমি দারুণ অঙ্ক পারতাম, এটার অর্থ এই নয় যে গ্র্যাজুয়েশনেও আমি দারুণ অঙ্ক পারবো। উল্টো হতে পারে, এইচএসে আমি কিচ্ছু পারি না, গ্র্যাজুয়েশনে আমার পড়ার মানসিকতাটা বাড়লো, নিজের জ্ঞানে পড়ার মানসিকতাটা বাড়লো, টেন্ডেন্সি বাড়লো, আমি গ্র্যাজুয়েশনে দারুণ রেজাল্ট করতে পারি। এইচএসে প্রচুর পারতাম, কনফিডেন্সটা ওভার কনফিডেন্সে গিয়ে ঠেকেছে। এখানে এসে আমার ওই ওভার কনফিডেন্সের দরুন রেজাল্ট খারাপ হয়ে যেতে পারে, সব পসিবিলিটি হতে পারে। তো যারা এইচএসে দারুণ করেছো তারা এই আশায় থেকো না যে এখানে তুমি দারুণ কিছু করে নিতে পারো না পড়াশোনা করে। এইচএসে কম করেছো কিন্তু এই জায়গায় এসে তোমার পড়তে ভালো লাগছে, দারুণ লাগছে, পড়ছি তো মন, মাইন্ড ফ্রেশ হয়ে যাচ্ছে, তারপর তুমি দারুণ কিছু করতে পারো। এটা একদম মিলিয়ে নিও, পরে বুঝতে পারবে যে আমার স্যার যে কথাটি বলেছিল যে তুমি কি আগে পড়েছো কোথাও, তার মানে উনি বলতে চাইছেন যে গ্র্যাজুয়েশনের সঙ্গে তুমি এইচএসটা গুলিয়ে ফেলছো কেন। আর সত্যিই তাই। এবার পরে বুঝলাম না, যে যখন গ্র্যাজুয়েশনটাকে আমি ভালো করে গুলে খাওয়ার চেষ্টা করলাম, পরে বুঝলাম যে আমি এইচএসে অনেক ফাঁকি মেরে এসেছি, অনেক ফাঁকি মেরে এসেছি। বা মনে হলো যে এইচএসে আমি কিছুই শিখিনি, এবার তো আসল জিনিস শিখলাম। সিমিলারলি যখন মাস্টার ডিগ্রি করতে যাব তখনও আমার মনে হয়েছিল যে গ্র্যাজুয়েশনে আমি কিছু শিখিনি, আমি মাস্টার ডিগ্রিতে আসল জিনিসটা শিখলাম। আমি পিওর ম্যাথমেটিক্স নিয়ে পড়েছি। বালিগঞ্জের ক্যালকাটা ইউনিভার্সিটির পিওর ম্যাথমেটিক্সের ক্যাম্পাসটা হচ্ছে বালিগঞ্জে। পিওর ম্যাথমেটিক্স অর্থাৎ বিশুদ্ধ গণিত। আর একটা হচ্ছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, সেটা বলা হচ্ছে ফলিত গণিত। তো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সের সিট সংখ্যা কম থাকে, অনেক ছেলেপেলে পড়তে চায় না, সেই একটা গল্প থাকে। কিন্তু পিওর অর্থাৎ অ্যানালাইসিস টাইপের টপিকসগুলো বেশি পড়তে চায়। তো ক্যালকাটা ইউনিভার্সিটিরই একমাত্র পিওর আর অ্যাপ্লাইড দুটো আলাদা ব্রাঞ্চ। অন্য যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে এই ব্রাঞ্চটা একসঙ্গে আছে। সেক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু ইউনিভার্সিটিতে পিওরের পার্টটা বেশি পড়ানো হয়, কিছু কিছু ইউনিভার্সিটিতে দেখা যায় অ্যাপ্লাইডের পার্টটা বেশি পড়ানো হয়। আইআইটিগুলো গেলেও সেই আইআইটিগুলোতে কিছু কিছু আইআইটিতে অ্যাপ্লাইড পার্ট বেশি পড়ানো হয়, কিছু কিছু আইআইটিগুলোতে
পিওরের পার্টটা বেশি পড়ানো হয়। তো আমি কিন্তু পিওর ম্যাথমেটিক্স নিয়ে পড়েছি, যেখানে অ্যানালাইসিস পড়েছি, ম্যাট্রিক্স স্পেস পড়েছি, কমপ্লেক্স অ্যানালাইসিস পড়েছি, টপোলজি পড়েছি, ডিফারেনশিয়াল জিওমেট্রি পড়েছি। যে টপিকসগুলো ওখানে পড়েছি সেইগুলোই তোমাদের মেজর মাইনর সিস্টেমে ক্যালকাটা ইউনিভার্সিটিতে চলে এসছে। সমস্ত টপিকসগুলো ক্যালকাটা ইউনিভার্সিটি চলে এসছে। তুই বলছিস স্যার সমস্ত কি করে বলছি, তার উত্তর বুঝতে পারছো? আগে 6টা সেমিস্টার ছিল, এখন 8টা সেমিস্টার। মানে লাস্টের দিকে টপিকসগুলো কোত্থেকে আসবে? নতুন করে কেউ গড়বে না, তৈরি করবে না। লাস্টের দিকে টপিকসগুলো সেই মাস্টার ডিগ্রি টপিক ঢুকে গেছে। তাহলে মাস্টার ডিগ্রিতে কি ঢুকবে? হয়তো থিসিস পেপার যেগুলো রিসেন্ট দিনে তৈরি হয়েছে সেগুলো ঢুকবে মাস্টার ডিগ্রিতে। তো আমার যে টপিকস আছে, বিশেষ করে আমি ডিফারেনশিয়াল জিওমেট্রি নিয়ে স্পেশাল পেপার করেছি, সেটা এখানে ঢুকে গেছে। টেনসার ক্যালকুলাস, ডিফারেনশিয়াল জিওমেট্রি। আমার হারমোনিক অ্যানালাইসিস টাইপের টপিকস এখানে ঢুকেছে, টপোলজি ঢুকেছে, ম্যাট্রিক্স স্পেস ঢুকেছে, কমপ্লেক্স অ্যানালাইসিস ঢুকেছে। এইগুলো এই সেমিস্টার সিস্টেমে ঢুকে গেছে। কিন্তু তোমরা যদি বলো যে স্যার 8টা সেমিস্টার জুড়ে, মানে 8টা সেমিস্টার জুড়ে এত কিছু পড়ানো হয়েছে কি, এটার মানে হচ্ছে যে 8টা সেমিস্টার হয়েছে মানে তুমি মেজর তো গুরুত্ব দিচ্ছ, মাইনরটাকেও গুরুত্ব দিচ্ছ। এটাই একটা সুবিধার জায়গা। এই যে মাইনরকে গুরুত্ব দেওয়ার গল্পটা, এটা বাইরের ইউনিভার্সিটি থেকেই ধার নেওয়া। ন্যাশনাল এডুকেশন পলিসিতে বাইরের ইউনিভার্সিটি থেকে মাইনরটাকে গুরুত্ব দেওয়ার কনসেপ্টটাই এসছে। কারণ কম্পিটিটিভ এক্সাম দিতে গেলে তুমি সাবজেক্টের ডেপথ রেখেছো, আর বাকিতে জিরো, গল্লা, কিছু জানো না, সেটা যেন না হয়, সেই জন্য মাইনরটাকেও গুরুত্ব দিতে হবে বলছে। আইডিসির পেপারগুলো গুরুত্ব দিতে হবে, তোমাকে কনস্টিটিউশনাল ভ্যালুসও জানতে হবে, আর দরকার জেনারেল নলেজটা দরকার, জেনারেল স্টাডিটা দরকার। তুমি যে কোনো পরীক্ষা দিতে যাও, তার দুটো এক্সাম হয়, একটা হচ্ছে প্রিলিমিনারি এক্সাম আর একটা মেইনস। প্রিলিমিনারি এক্সাম মানে জেনারেল নলেজ, জেনারেল স্টাডির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে, সেখানে সব কিছু টপিক্সের উপর থাকবে। আর মেইনস মানে হচ্ছে তোমার সাবজেক্টের দক্ষতা, এটাই নিয়ম। এবার দেখবে যে ম্যাথমেটিক্সের ছেলেপেলেগুলো একটাতে অ্যাডভান্টেজ পায়, জেনারেল স্টাডিতে, জেনারেল নলেজে ম্যাথমেটিক্সের অঙ্ক থাকে, সেই অঙ্কগুলোতে তুমি বেনিফিট পাবে। সেইভাবে পড়াশোনা চালিয়ে যাও, সমস্ত রকমভাবে তোমাদেরকে হেল্প করা হবে, গাইড করা হবে। পরবর্তীতে তোমরা কোন জায়গায় যেতে চাইছো, কি করতে চাইছো, হায়ার ম্যাথমেটিক্স নিয়ে যখন তুমি করতে যাবে, তার সমস্ত রকম গাইড তুমি পাবে। কিন্তু আসল কাজ হচ্ছে এখন পড়তে হবে। এখন তোমাকে চোখ কান বন্ধ রেখে কি কারণে পড়ছি না পড়ছি এইসব কথা জিজ্ঞাসা করো না। আমাকে একজন জিজ্ঞাসা করছে, স্যার এত কষ্ট অঙ্ক কেন করছি স্যার? তার উত্তর হচ্ছে পরীক্ষায় নাম্বার বেশি পাবো তার জন্য, ভালো নাম্বার পাওয়ার জন্য, ভালো রেজাল্ট করার জন্য। স্যার নাম্বার পেয়ে কি করব? তা আমরা আর কি করতে চাইছি? নাম্বার পেয়ে ভালো রেজাল্ট করে একটা স্বনির্ভর হওয়ার চেষ্টা করছি, যে নিজের পায়ে অন্তত দাঁড়াই, ইন্ডিপেন্ডেন্ট হওয়ার চেষ্টা করছে। বাবা মার উপর কতদিন আর ডিপেন্ড করবে? তা বাবা মার উপর ডিপেন্ড করবে, শুধু ডিপেন্ড করা না, বাবা মার উপর ডিপেন্ড করছো, কিন্তু একটা সময় তো তুমি, তোমার উপরে তো বাবা মা ডিপেন্ড করবে। যখন বয়স হবে তখন তোমার উপর ডিপেন্ড করবে। ওই সময় কিন্তু তুমি দায় এড়িয়ে যেতে পারো না, যে মা আমারই তো ঠিকঠাক চলছে না, দেখছো তো আমি একবেলা খাচ্ছি আরেকবার খাচ্ছি না, তোমাকে আর কি করে দেখবো, এটা তো বলতে পারো না। তাহলে স্বাচ্ছন্দ্যে থাকতে হবে। স্বাচ্ছন্দ্যে থাকতে গেলে পড়াশোনা করতে হবে। স্বাচ্ছন্দ্যে থাকা মানে কোন স্বাচ্ছন্দ্যের কথা বলছি? তোমার যখন নিজের ঠিকঠাক চলে যাবে স্বাচ্ছন্দ্যে থেকে, এমন ইনকাম করছো, তখন কিন্তু প্রথম তুমি বাবা মাকে দেখবে, এটাই নিয়ম। যখন বাবা মাকে দেখার পরও তোমার স্বাচ্ছন্দ্য আছো, চলে যাচ্ছে, তারপরে কিন্তু তুমি ভাই বোনকে দেখবে। ভাই বোনকে দেখার পরও যদি তোমার স্বাচ্ছন্দ্য বোধ মনে করো যে না আমি ঠিক আছে, তখন তোমার পাড়া প্রতিবেশী নিয়ে ভাববে। তারপরেও যদি তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, তখন তুমি তোমার ডিস্ট্রিক্টটাকে নিয়ে ভাববে, কোথায় কোন গরিব মানুষ আছে, কোথায় কি আছে। তারপরেও যদি তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, তখন দেখবে তুমি পুরো জেলাটাকে নিয়ে ভাবছো, পুরো ইন্ডিয়াকে নিয়ে ভাবছো। তারপরেও যদি স্বাচ্ছন্দ্য বোধ করো, তাহলে তুমি পুরো ওয়ার্ল্ড নিয়ে ভাবছো। তারপরেও যদি ভাবো, তাহলে আর বললাম না, তখন গ্রহ নক্ষত্রতে কে আছে, কে বিপদে আছে, কে কি আছে, সেইগুলো নিয়ে ভাবছো। ঠিক বলছি কিনা? না, অস্বীকার করছো?
তো স্বাচ্ছন্দ্যে থাকার জন্যই পড়াশোনা করা। আমি স্বাচ্ছন্দ্যে থাকতে চাইছি, সেই কারণে পড়াশোনা। আমি তো বিকল্প দেখতে পাচ্ছি না, আমাকে নিজের পায়ে দাঁড়াতে গেলে আমি তো আর অন্য কোনো রাস্তা দেখতে পাচ্ছি না। আমার যেটুকু প্রতিভা আছে, ধরো তোমরা ভাবছো যে আমার স্যার যেটুকু ট্যালেন্ট আছে, আমি তো পড়াশোনা করে ঘষা মাজা করতে করতে সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারি। এরপরে তো আমি আর বিতর্ক দেখতে পাচ্ছি না, মানে বিকল্প রাস্তা দেখতে পাচ্ছি না। হ্যাঁ, অনেকে এই যুগে হয়তো ইউটিউব থেকে ইনকাম করে ফেলছে বা ভাইরাল হয়ে গিয়ে বেশ কিছু করে ফেলছে, সেটা রেয়ার। লাকিলি কয়েকজন। ইউটিউব থেকে দু ধরনের ইনকাম হতে পারে। একটা মানে ইউটিউব থেকে ট্যালেন্ট আছে, সেই কারণে সে পড়াশোনা করে, কিন্তু ট্যালেন্ট আছে সেখান থেকে। কেউ আবার এমনি এমনি ভুলভাল ভাইরাল হয়ে যায়, সেটা বেশি দিন স্টে করে না, হঠাৎ করে আবার সে কলাপসও করে যায়। যার ট্যালেন্ট আছে সে ধরে রাখতে পারছে, সেও একটা ব্যাপার, তাই তো? ওকে, যাই হোক, এত কথা বলে লাভ নেই। এবার চলো আমরা প্রবলেমগুলোকে আর একটু সলভ করি। এই দুটো প্রবলেম বাড়ির কাজ ছিল। তার আগে যে প্রবলেমটা করেছিলাম সেই প্রবলেমটা দারুণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, এটা আসতে পারে। আর আমি আরেকটা প্রবলেম করেছিলাম বাই চান্স, আবার এটাই লাস্ট ইয়ারে পরীক্ষার সময় এসেছিল। ইয়েস অর নো? তাই তো, লাস্ট ইয়ার তোমাদের পরীক্ষার সময় এসেছিল। আচ্ছা, এইগুলো সব কিছুর মূলেই কিন্তু ছিল আমার লিবনিজ রুল। লিবনিজ রুলটা আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করো যে স্যার লিবনিজ রুলের কোন কোন পার্টটা শুধু পড়বো, আমি যে এই প্রোডাক্টের যে রুল, তার ফর্মুলা আকারে আমরা কিন্তু লিখতেই পারি যে ডিভি এন বার ডেরিভেটিভ করলে তার ফর্মুলাটা এটা হবে। এইটুকু ফর্মুলা, এটা হচ্ছে লিবনিজ রুল, ব্যাস, তাতেও চলবে। শুধু এইটুকু ফর্মুলা। আর এর মান 0 বসালে একটা প্লাস, আর এর মান 1 বসালে আরেকটা, আর এর মান 2 বসালে একটা, এইভাবে করে পরপর করে যাচ্ছে। আমি এই প্যাটার্নের আরো কিছু অঙ্ক করে দিচ্ছি, দেন তোমাদের কনফিডেন্স বাড়বে। আরো কিছু, মানে একটা খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেম আছে, সেটা আগে বলছি। This one, 12. দেখে মনে হচ্ছে খুব কঠিন, মনে হচ্ছে আমি স্যার এটা তো কোনোদিন পারবো না, আমার বাড়ির লোকও পারবে না, মনে হচ্ছে না খুব কঠিন? ইয়েস অর নো? y নেই এখানে, y টু দি পাওয়ার 1/m প্লাস y টু দি পাওয়ার -1/m সমান সমান 2x হলে প্রমাণ করো এই রেজাল্টটা সমান সমান 0। তাহলে লিবনিজ রুল অ্যাপ্লাই করতে হবে, কিন্তু লিবনিজ রুল অ্যাপ্লাই করার জন্য এর শুরুটা দেখো। বুঝতে পারছো কি বলছি? ইয়েস অর নো? ক্লিয়ার? কি করে করবে? কেউ কি করেছো এই অঙ্কটা? অনুষ্কা? করেছো এটা? স্যার এটা তো এখন দিলেন। এখন দিলে মানে নিজে নিজে করোনি, তাই তো? আজকে আমি আরো কিছু হোমওয়ার্ক দেব। ঠিক আছে স্যার। ওকে, কিন্তু বাকি দুটো হয়েছে কিনা আমি জানি না। ওটা যদি হয়ে যায় তাহলে এটাও হয়ে যাওয়া উচিত। দুটো হয়ে আছে। শোনো একটু, এখানে না ওয়াই এর মান আগে বের করতে হবে। আমার এই কন্ডিশনের রেসপেক্টে ওয়াই এর মান না বের করতে পারলে আমরা অঙ্কটা করতে পারবো না। কারণ আগের যে প্রবলেমগুলো ছিল, সে যে প্রবলেমই নাও না কেন, ধরো দিস ওয়ান, সেখানে ওয়াই সমান দেওয়া আছে বা ওয়াই সমান এটা দেওয়া আছে। তাহলে এই অঙ্কটাই একমাত্র দেখতে পাচ্ছি ওয়াই এর মান দেওয়া নেই। তাহলে ওয়াই এর মান বের করবো কি করে? ওয়াই এর মান বের করার জন্য একটা কাজ করতে পারো, এটাকে আমি ওয়াই টু দি পাওয়ার 1/m প্লাস 1/y টু দি পাওয়ার 1/m সমান সমান 2x লিখতে পারি। আমি কি ইয়েস? তারপরে না লসাগু করে দাও, তাহলে এটা ওয়াই টু দি পাওয়ার 1/m তার স্কোয়ার প্লাস 1, আর নিচের দিকে যে টার্মটা আছে সেটা ওইদিকে গুণ করে দাও, 2x y টু দি পাওয়ার 1/m। আমি চাই একদম। তারপরে বলো তো আমাকে y টু দি পাওয়ার 1/m তার হোল স্কোয়ার মাইনাস 2x y টু দি পাওয়ার 1/m প্লাস 1 ইকুয়ালস টু 0। বলো দেখি y টু দি পাওয়ার 1/m এর এটা একটা কোয়াড্রেটিক ইকুয়েশন না? হ্যাঁ, তাহলে y টু দি পাওয়ার, এক্সপার্টটা আনতে হবে। ইয়েস, তাহলে y টু দি পাওয়ার 1/m এর কোয়াড্রেটিক ইকুয়েশন, x স্কোয়ার আনতে হবে মানে বুঝলাম না।
না কোয়াড্রেটিক ইকুয়েশন একটু এক্সটা তো আছে। না এক্স এর না, ওয়াই টু দি পাওয়ার 1/m এর কোয়াড্রেটিক ইকুয়েশন, মানে এর কোয়াড্রেটিক ইকুয়েশন এক্স দিয়ে থাকবে, যেখানে কোএফিসিয়েন্টটা হচ্ছে 2x একটা। x স্কয়ার ফর্মে তো y টু দি পাওয়ার 1/m আছে। হ্যাঁ, তার মানে এটা কি দ্বিঘাত সমীকরণকে সলভ করার বেস্ট প্রসেস কি? এখানে x এর ফর্মে তো y টু দি পাওয়ার 1/m আছে, তাই তো? হ্যাঁ, এক্স এর ফর্মে ওয়াই টু দি পাওয়ার 1/m, ভেরি গুড। তাহলে শ্রীধর আছে যে বেস্ট টেকনিক না ওয়াই টু দি পাওয়ার 1/m এর মান বের করা, ইয়েস অর নো? তাহলে শ্রীধর আছে যে অ্যাপ্লাই করো। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ওয়াই টু দি পাওয়ার 1/m সমান সমান 2x মাইনাস আউট প্লাস মাইনাস রুট আন্ডার অফ 2x স্কোয়ার মানে 4x স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ইন্টু 1 আর নিচের দিকে 2, তার মানে তুমি পাচ্ছ x প্লাস মাইনাস 2 কমন নিয়ে নাও রুট আন্ডার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। তোমরা কি আমার কথা বুঝতে পারছো, ইয়েস অর নো? সবাই বুঝতে পেরেছো? তাহলে যদি আমি জিজ্ঞাসা করি যে y কত, তাহলে y হচ্ছে x প্লাস মাইনাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 হোল টু দি পাওয়ার m, এটা আমার y। ক্লিয়ার, ইয়েস অর নো? তাহলে প্রবলেমটার কোথায় সমস্যাটা বলি। প্রবলেমটার সমস্যা হচ্ছে y দিয়ে ভ্যালু ছিল না, আমি হেন তেন করে কোয়াড্রেটিক ইকুয়েশন নিয়ে এসে সিধর আছে যে অ্যাপ্লাই করে y এর মান পেয়ে গেলাম। এবার তো এর ডেরিভেটিভ করতে আর কোনো বাধা নেই, তার ডেরিভেটিভ করব, একবার ডেরিভেটিভ করে দেখি কি হয়, যদি না হয় তাহলে আরেকবার ডেরিভেটিভ করব, করে আলটিমেটলি আমরা ওই ফর্মুলাটা বাই ইউজিং লিবনিজ রুল অ্যাপ্লাই করব। জাস্ট আগের দিন লিবনিজ রুলের গল্পটা বলছিলাম। এবার চলে আসো, নেক্সট চলে আসো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স এর রেসপেক্টে ডিফারেন্সিয়েট করি। ডিফারেন্সিয়েট করলে পাবো এটা y1, এক্স এর রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েট করছো, এই দিকে পাবে m কমন, এক্স প্লাস মাইনাস দিয়ে রাখো, নো প্রবলেম, রুট আন্ডার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m মাইনাস 1, ইয়েস। তারপর কি হবে, এদের ডেরিভেটিভটা আবার কি থাকবে, 1 প্লাস মাইনাস, বলো তো বাবা 1 প্লাস মাইনাস এটা ডেরিভেটিভ করতে পারবে তো? হ্যাঁ না না? কত, এক্স স্কোয়ার রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তার আগে একটা 1/2 আর এই এক্স স্কোয়ারের ডেরিভেটিভ তাহলে 2x। ছোটবেলায় এই ডেরিভেটিভ গুলো প্রচুর করেছো না? হ্যাঁ না না? শিওর করেছো? ঠিক আছে, সো ডেরিভেটিভ করে আমি এমনটি পেলাম। নেক্সট চলে আসো m ইন্টু এক্স প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু, এবার এই 2 ক্যান্সেল করার পর আমরা কি পাচ্ছি এখান থেকে, রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস মাইনাস এক্স, আর নিচের দিকে কি থাকবে, রুট আন্ডার অফ এক্স স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ না না? সবাই বুঝতে পেরেছো কিনা, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তারপরে এই রুটের ভেতরে যেটা আছে এইদিকে গুণ করে দাও, তাহলে এখানে পাবো রুট আন্ডার অফ এক্স স্কোয়ার মাইনাস 1, তার সঙ্গে একটা y1, কোনটা m মাইনাস 1টা ছুটে গেছে, সরি m মাইনাস 1। এবার বলো তো রে বাবা, এখান থেকে যদি আমি প্লাস মাইনাস কমন নিতাম, যদি প্লাস মাইনাস কমন নেই তাহলে আমরা প্লাস মাইনাস কমন নিয়ে এটা m আসবে, তারপর এটা x প্লাস মাইনাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m মাইনাস 1, আর এই টার্মটা থেকে প্লাস মাইনাস 1 কমন নিচ্ছ, তাহলে কি পড়ে থাকবে, x পড়ে থাকবে, আর প্লাস মাইনাস রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 পড়ে থাকবে, ইয়েস অর নো? তারপরে লাইনে আমরা কি পেতে পারি, রুট আন্ডার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 y1 প্লাস মাইনাস m, এটা এক্স প্লাস মাইনাস রুট আন্ডার অফ এক্স স্কোয়ার মাইনাস 1 টু দি পাওয়ার m। কেন? কারণ এখানে 1 আছে, এখানে m মাইনাস 1 আছে, ওভারঅল কি হবে টু দি পাওয়ার m। কিন্তু আমরা কি জানি এই টার্মটাই আমার কত ছিল, ওয়াই y ছিল, ভেরি গুড।
এই টার্মটাই ওয়াই। তাহলে এই টার্মটা আবার ওয়াই প্লাস মাইনাস এম ইন্টু ওয়াই। এবার আমরা কি করব, রুটটাকে তুলে দেব, রুট তো তুলতেই হবে, তাহলে রুট তুলে দিলেই স্কোয়ার করে দাও, তাহলে এটা হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান, আর ওই দিকে এম স্কোয়ার ওয়াই স্কোয়ার। সবাই বুঝতে পেরেছো আমার কথা? হ্যাঁ না না? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো, না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। ঠিক আছে, একদম ক্লিয়ার? হ্যাঁ স্যার। ক্লিয়ার? তারপরের কাজ কি জানো? আর একবার ডেরিভেটিভ করা, ডিফারেন্সিয়েটিং, আর একবার ডেরিভেটিভ করা কেন হচ্ছে আপনারা বলবেন? উইথ রেসপেক্ট টু এক্স। কোনটা বলো? প্লাস মাইনাস এটা তো? প্লাস মাইনাসটা আসলো আমার যে কন্ডিশনটা বলা ছিল সেই কন্ডিশনে তোমরা খেয়াল করো একটু, এখানে আমার প্লাস মাইনাস আছে, ওই প্লাস মাইনাসের সঙ্গে এই প্লাস মাইনাস রিলেটেড নয়। আমার তো এক্স এর আগে প্লাস মাইনাস থাকবে না। আমি কি করলাম, এখান থেকে যদি প্লাস কমন নাও, ধরো মাইনাসটা নেই, তাহলে থাকবে কি এক্স প্লাস দিস ওয়ান, তাহলে এটা ঠিকই আছে। যদি মাইনাস কমন নাও, এখান থেকে তোর মাইনাস কমন নিলে, তাহলে এক্সটা আগে চলে আসলো আর এখানে মাইনাস হয়ে যাবে। সো প্লাস মাইনাস কমন নিলে জাস্ট এই টার্মটাতে, এই জায়গাটাতে প্লাস মাইনাস হবে, যেটা এইখানে লিখেছি। ইয়েস, ক্লিয়ার? এবার এই প্লাস মাইনাসটা আমি একদম আগে নিয়ে নিলাম, তারপরে স্কোয়ার করার পর প্লাস মাইনাসটা এমনি আউট হয়ে গেল। স্কোয়ার করেছো তো, মাইনাস থাকলে কি হবে? আউট হয়ে যাবে। বুঝতে পেরেছো? হ্যাঁ না না? ঠিক আছে? এটাই হয়ে গেল। কোনটা? কি হয়ে গেছিল ভিডিওটা? না বোঝা গেছে? এবার বোঝা গেছে? কি সমস্যা হচ্ছে বলো রাজজ্যোতি? আরেকবার বলবো? হ্যাঁ স্যার, ওই আপনি যখন তখন স্থির হয়ে গেছিল আরেকবার বলবো? আরেকবার বলবো? হ্যাঁ, আরেকবার একটু বলুন। আমি প্লাস মাইনাসটা কেন নিলাম, এই তো প্লাস মাইনাসের ক্ষেত্রে ব্যাপারটা ছোটো। প্লাস মাইনাসের ক্ষেত্রে আমরা যখন এই দুটো টার্মকে রিলেট করতে চাইছি, দুটো তো আলাদা জিনিস, দেখো দুটো তো আলাদা। তাহলে এই প্লাস মাইনাসটা আমি কমন নিলাম, তাহলে প্লাস মাইনাস কমন নিলে এখানে শুধু এক্স থাকবে, আর যদি প্লাস কমন হয় তাহলে উপরে প্লাস থাকবে, যদি মাইনাস কমন নাও তাহলে কিছু নেই মানে প্লাস, তাহলে মাইনাস হবে, তাহলে এই প্লাস মাইনাসটা এখানে চলে যাবে। এবারে এই দুটোকে আমি একসঙ্গে রিলেট করতে পারছি, অর্থাৎ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আর ওয়ান মিলে এম হয়ে যাবে, ওই জন্য প্লাস মাইনাস লিখলাম। আর পরের দিকে আবার স্কোয়ার করে আবার সেই জায়গায় আসলো, স্কোয়ার করলে তো প্লাস মাইনাসটা আউট হয়ে যাবে। এবার কি ক্লিয়ার? ইয়েস অর নো? ঠিক আছে না সমস্যা হচ্ছে? সবাই বুঝতে পারছো তো? বাকিটা সবাই বুঝতে পারছো? হ্যাঁ না না? স্যার বলছি। হ্যাঁ স্যার। এবার চলে আসো, এবার আরেকবার ডেরিভেটিভ করবে। আরেকবার ডেরিভেটিভ করলে কি হবে, এইখানে যখন ডেরিভেটিভ করবে তাহলে তুমি প্রথম ডেরিভেটিভ করছো এটাকে, তাহলে একটা পাবে টু, আচ্ছা এটা ফিক্সড রাখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ানটা ফিক্সড, একে ডেরিভেটিভ, এটাকে ডেরিভেটিভ করলে কি হবে, টু ওয়াই ওয়ান, আর ওয়াই ওয়ানকে আরেকবার ডেরিভেটিভ, তাহলে কত হবে, ওয়াই টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে ডেরিভেটিভ, তাহলে টু এক্স, আর ওয়াই ওয়ান স্কোয়ার যেমন ছিল তেমন প্লাস এম স্কোয়ার। এবার ওয়াই স্কোয়ারকে ডেরিভেটিভ মানে টু ওয়াই আর একটা ওয়াই ওয়ান। ভেরি গুড। যেই এমন পেলে ওয়াই ওয়ান দেখো তিনটেতেই আছে, তাহলে ওয়াই ওয়ান কেটে যাবে বোধহয়। টু ওয়াই ওয়ানটা কেটে দাও, টু ওয়াই ওয়ান কেটে গেলে এটা ওয়াই টু হবে, প্লাস ওখানে এক্স ইন্টু ওয়াই ওয়ান হবে, আর ওই দিকে দেখো এম স্কোয়ার ইন্টু শুধু ওয়াই হবে। সবাই বুঝতে পেরে গেছো? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? এবার লিবনিজ রুল ইউজ করব। লিবনিজ রুল ইউজ করতে গেলে তোমরা বলো দেখি আমাকে ফাইনালি কতবার ডেরিভেটিভ করতে বলেছে? আমি বলছি n প্লাস 2 বার ডেরিভেটিভ করতে বলেছে, কিন্তু দুবার করা আছে তাই একবার করতে হবে। একদম দুবার করা আছে, তাহলে আমাকে কতবার ডেরিভেটিভ করতে হবে? আর n বার ডেরিভেটিভ করতে হবে। তাহলে আমরা কি করব, ইউজিং লিবনিজ রুল, differentiating both side
ডিফারেন্সিয়েটিং বোথ সাইড অফ নাম্বারিং করলে 1 আপ টু nth অর্ডার। কোন জায়গাটা বলো? এই লাইন থেকে এটা, তাই তো? না এই লাইনটাই? এটা থেকে এটা? এটা আমরা ডেরিভেটিভ, শোনো 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 শোনো, যখন ডিফারেন্সিয়েট করছি তখন এর ডেরিভেটিভ করছি আর এটা ডেরিভেটিভ করছি, ওকে? এটার ডেরিভেটিভ করলে প্রোডাক্টের যে ডেরিভেটিভের রুল সেটা ইউজ করছি, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 1 সেটা একবার থাকলো ফিক্সড। এদের ডেরিভেটিভ y1 মানে কি, একবার ডেরিভেটিভ অলরেডি হয়ে আছে, তাহলে ওখানে কি হবে 2y1, আর y1 কে আরেকবার ডেরিভেটিভ, তাহলে y2 হবে, প্লাস y1 স্কোয়ারটা ফিক্সড, আর এদেরকে ডেরিভেটিভ, এটা ডেরিভেটিভ করলে কত হবে 2x, এটা ডেরিভেটিভ করলে 2x মাইনাস 1 যেহেতু 0। ওইদিকে কি হবে y স্কোয়ারের ডেরিভেটিভ, y স্কোয়ারের ডেরিভেটিভ করলে 2y আর y1, m স্কোয়ার তো আগে থেকে ছিলই। এবার আমি দেখতে পাচ্ছি যে 2y1 আর এখান থেকে 2 আর একটা y1 আর এখান থেকে 2 আর y1 কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমার এমন আসলো। এটা কাটতেই হবে, কিন্তু না কাটলে হবে না। চলে আসো, যখনই এনে তোরা ডেরিভেটিভ করছো পড়ে থাকবে কি ডি অফ এন, এন বার ডেরিভেটিভ করবে কাদেরকে যেন, এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2কে, এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে, প্লাস এদেরকেও ডেরিভেটিভ করতে হবে, প্লাস ডিএন এক্স ইন্টু y1, আর ওই দিকেও ডেরিভেটিভ করতে হবে ডিএন, এম স্কোয়ার তো কনস্ট্যান্ট, তাহলে এম স্কোয়ার বাইরে বের করে নিয়ে ওয়াই করতে পারো, তাহলে এতবার ডেরিভেটিভ করলে এই রেজাল্টটা ঘটবে। চলো এবার নেক্সট চলে আসি, যখন আমরা এদের ডেরিভেটিভ করছি ভালো করে বোঝো, ডিএন করে এমন ডেরিভেটিভ করছি, আমাদের কাজ কি হবে, আমাদের কাজ হচ্ছে এটাকে প্রথমে একবার ডেরিভেটিভ বা ডেরিভেটিভ করবো না, এটা ডেরিভেটিভ প্লাস করে প্রোডাক্টের রুলটা ইউজ করছি, অর্থাৎ কোন রুলটা ইউজ করছি যদি জিজ্ঞাসা করো, আমি যে রিপিটেডলি কিন্তু এই থিওরামটা ইউজ করছি, লিবনিজ রুল। হোয়াট ইজ দিস? লিবনিজ রুল বলছে, শুরুটা কি বলছে যে এন সি 0 হবে, ইউ মানে একবারও ডেরিভেটিভ নয়, ভি কে এন বার ডেরিভেটিভ, প্লাস এন সি 1, ইউ1 মানে একবার ডেরিভেটিভ, ভি কে এন মাইনাস 1 বার ডেরিভেটিভ, প্লাস এন সি 2, ইউ কে দুবার ডেরিভেটিভ, ভি কে এন মাইনাস 2 বার ডেরিভেটিভ, প্লাস এন সি আর, এটা কোন রেজাল্টে জানো তো? যদি কেউ বলে যে স্যার এই রেজাল্টটা মনে রাখতে পারছি না, তাহলে তোমাদেরকে আমি একটা রেজাল্ট বলি, সেই রেজাল্টটা থেকে ট্যালি করছি, এ প্লাস বি তার টু দি পাওয়ার এন, ওদের একটা ফর্মুলা ছিল না এন সি 0 এ বি টু দি পাওয়ার এন, বা এরকম বলি এন সি 0 এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার 0 প্লাস এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 বি প্লাস এন সি 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 বি স্কোয়ার, প্লাস ফাইনালি চলে আসো এন সি এন এ টু দি পাওয়ার এন এ টু দি পাওয়ার 0 আর বি টু দি পাওয়ার এন। তোমাদের কি এই ফর্মুলাটা মনে আছে? লিবনিজ রুল আসলে এটাই, মনে আছে এই ফর্মুলাটা? বাইনোমিয়াল এক্সপানশন বলে এটাকে। তো বাইনোমিয়াল এক্সপানশন কি তোমাদের মনে আছে? ইয়েস অর নো? পিএনজিতে পড়েছি। পড়েছিলে? ছোটবেলা পড়েছিলে তখন পড়াশোনা করতে? বাইনোমিয়াল এক্সপানশন যেমন এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি করে হয়, এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র কি করে হয় যদি কেউ জিজ্ঞাসা করো, তো এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র মানে এন এর মান হচ্ছে 2, তো এন এর মান 2 বসাও, এ প্লাস বি হোল স্কয়ার সমান সমান এন সি 0 মানে 1, তাহলে এ স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 0 মানে 1, এন সি মানে 2c1 মানে 2, 2c1 মানে 2, এখানে কত হবে এ টু দি পাওয়ার 1 বি টু দি পাওয়ার 1, তার মানে এ বি প্লাস তারপরে চলে আসে এন সি 2 মানে এখানে 1 বি স্কোয়ার, তো এই ফর্মুলাটা চলে আসলো। তো এ প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কেন সেটা আর বলতে ইচ্ছে করছে না। তাহলে এন এর মান 3 হলে ঠিক একই রকম ভাবে 3 নম্বর ফর্মুলা পেয়ে যাবে, এন এর মান 4 হলে পরের ফর্মুলা পেয়ে যাবে, সো বাকি সমস্ত ফর্মুলাগুলো তৈরি করা যাবে। তাহলে বাইনোমিয়াল এক্সপানশনের যে গল্পটা ছিল সেটাই বেসিক্যালি লিবনিজ রুল, আর ওই রুলটাই আমি রিপিটেডলি ইউজ করব, মনে রেখো রিপিটেডলি ইউজ করব সেই রুলটাকে।
তাহলে চলো আমরা মেইন জায়গায় আসি। এবার এখানে আমরা ইউ কোনটাকে বলছি, দিস ওয়ান, ভি কোনটাকে বলছি, দিস ওয়ান। তাহলে ইউ কে মানে এ কে ডেরিভেটিভ একবারও করছে না, তাহলে প্রথমে কি হবে, এন সি জিরো মানে ওয়ান, তাহলে একে একবারও ডেরিভেটিভ করছে না। এদেরকে কতবার ডেরিভেটিভ করছো, মানে এখানে কি হয় প্রথমে এন সি জিরো n বার হবে তাই y n plus 2 এন প্লাস টু, অলরেডি দুবার ডেরিভেটিভ হয়ে আছে, এন বার ডেরিভেটিভ করলে এন প্লাস টু প্লাস এন সি ওয়ান, এন সি ওয়ান এদেরকে একবার ডেরিভেটিভ মানে টু এক্স, 2x আর এটা কত হবে, এটা কমে যাবে y n plus 1 ভেরি গুড, মানে একবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে। ও যেহেতু পাচ্ছে মানে কি, ও এটা দু তিনটে অঙ্ক করে নিয়েছে অলরেডি, সেই জন্য ও বুঝতে পারছে। তারপর কি হবে, এনসি এনসি টু, x 2 হবে আর 2x এর ডেরিভেটিভ 2 হবে আর শুধুটা y n হবে, একটা কমে যাবে। এদেরকে দুবার ডেরিভেটিভ, এটার অর্থ হচ্ছে এটাকে একবার ডেরিভেটিভ, এটাকে একবার ডেরিভেটিভ করলে টু আসবে আর ওয়াই অফ এন হবে। তারপরে কি আর কিছু থাকবে না, না স্যার 2 কে ডেরিভেটিভ করলে তো 0 আসবে। তাহলে আর কিছু থাকবে না, তাহলে এটা শেষ। প্লাস এবার এটা, এই পার্টটা, এই পার্টটাতে কি হবে, প্রথমে কি হবে এন সি জিরো, এক্সটা ফিক্স, বলো বলো, ঠিক আছে বলো, এক্স ফিক্স, এবার ওয়াই কে ডেরিভেটিভ মানে ওয়াই এন প্লাস ওয়ান, কি বলছো বুঝতে পারছি না, বলো বলছো কিছু। নেক্সট চলে আসো, এদেরকে এক্স কে একবার ডেরিভেটিভ, একবার ডেরিভেটিভ মানে এন সি ওয়ানে ওয়ান, আর ওয়াই কে একবার কম ডেরিভেটিভ, তাহলে এন, এন মাইনাস ওয়ান এন। তারপরে আর কিছু থাকবে, আমি বলছি না, কেন, কারণ ওয়ানের ডেরিভেটিভ করলে তো জিরো হবে, তাহলে এইদিকে আর কিছু নেই। সমান সমান ওইদিকে কি পাবে, এম স্কোয়ার, এদের ডেরিভেটিভ এন বার, ওখানে তো একটাই টার্ম, তাহলে ওয়াই এন। আর কি কিছু না, এবার জাস্ট আমরা সাজিয়ে নেব অ্যান্সার। এন সি জিরো মানে ওয়ান, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস টু প্লাস এন সি ওয়ান মানে এন, এন সি ওয়ান মানে এন, আর এখানে ওই এনসি টু তারপরে টু ওয়াই টু দি পাওয়ার এই ওয়াই এন হলো, তারপরে এনসি জিরো আবার এক্স এই ওয়াই এন প্লাস ওয়ান এটার কারণটা হচ্ছে, আমি বলছি সেটা আমাকে তো জিজ্ঞাসা করো রে বাবা। এটার কারণ হচ্ছে এই এই টার্মটা শুধু এই তিনটে আসবে, আর কোনো টার্ম থাকবে না, হলো, তুই বলছিস কেন, আচ্ছা যে বুঝতে পেরেছি ওটা কি এন বি টু দি পাওয়ার এক্স ওয়াই মানে তার কারণ হচ্ছে টু এর ডেরিভেটিভ করলে জিরো হয়ে যাবে, ওগুলো আর থাকবে না, তাহলে এই টার্মটা হচ্ছে এটা। এবার বোঝা গেছে, ক্লিয়ার। হ্যাঁ নেক্সট চলে আসো, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু, এখানে টু এন হলো তো, টু এনটা কোনটা, এই যে এই টার্মটা, ও আচ্ছা এটা সরি, টু এন ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন সি টু মানে কি এন ইন্টু এন মাইনাস ওয়ান, আর নিচের দিকে ফ্যাক্টরিয়াল টু, তাহলে ফ্যাক্টরিয়াল টু ওয়াই এন, এন সি জিরো মানে ওয়ান, তাহলে এক্স ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, তারপরে এন সি ওয়ান মানে এন ওয়াই এন, আর ওই দিকে যেটা আছে সেটা এইদিকে নিয়ে চলে আসো, তাহলে এম স্কোয়ার ওয়াই এন সমান সমান জিরো। স্যার আপনি সেকেন্ড টার্মটা একটা x লিখতে ভুলে গেছেন। এক্স একটা হবে, ঠিক ঠিক, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস টু প্লাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস টু প্লাস প্লাস, এবার বলে রাখি এই টার্মটা আর কোথাও আছে কিনা, আমি হ্যাঁ আছে এখানে একটা, তাহলে ওই দুটো টার্ম থেকে আমি কি পাবো, টু এন প্লাস ওয়ান, আর এক্স কমন নিলে ওয়াই এন প্লাস ওয়ান, আমি একদম। তারপরে আর কিছু আসছে কিনা, আমি হ্যাঁ এখান থেকে আসবে, তারপরের টার্মটা একটা 2 লিখে নিন, 2টা কেটে যাবে। এখানে একটা টু লেখা হয়নি না, এই টুটা কেটে যাবে, ঠিক ঠিক, টু কেটে যাবে। তারপরে কি পাচ্ছ, এন স্কোয়ার মাইনাস এন ইন্টু ওয়াই এন, এবার ওয়াই এন কমন নিলে থাকবে এন মাইনাস এম স্কোয়ার, এই টোটাল টার্মটার উপর ওয়াই এন, বাকি আর কোনো টার্ম নেই, তাই তো, ইয়েস অর নো, ক্লিয়ার। তাহলে ফাইনালি আমরা পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ওয়াই এন প্লাস টু প্লাস টু এন প্লাস ওয়ান এক্স ওয়াই এন প্লাস ওয়ান, এন স্কোয়ার কেটে যাবে, সো এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াস টু জিরো, and this is the
ফাইনাল রুট, এই হলো প্রমাণ। সো এই প্যাটার্নের প্রবলেমগুলো অ্যাটলিস্ট তোমরা পেরে যাবে, এটা আশা করতে পারি। অ্যাটলিস্ট এই প্যাটার্নের প্রবলেমগুলো তোমরা পেরে যাবে, এটা তো আশা করা যেতেই পারে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, ভালো প্রবলেম। এইগুলো একটা প্যাটার্ন, আরেকটা প্যাটার্ন আছে, দুটো প্যাটার্ন মোটামুটি আরেকটা ক্লাস হলে ক্লিয়ার হয়ে যাবে, একদম 100% কমন পাবে, চিন্তা করার কোনো দরকার নেই। চলো নেক্সট। লেখা হয়েছে? ক্লিয়ার হয়েছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। চলো নেক্সট। নেক্সট যেমন এই সেম প্যাটার্নের আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে 14 আবার এইগুলো বের করতে বলছে, যে কি হবে না হবে ওই টাইপের রেজাল্টগুলো বের করতে বলছে। তা আমি 14 প্রবলেমটাকেও একটু প্রমাণ করার চেষ্টা করছি। ফার্স্ট টাইম প্রবলেমটা একটু অন্যরকম, কারণ ভ্যালু বের করতে বলেছে দিস ওয়ান। কোন পয়েন্টে y2n, 0, ওটার মানে হচ্ছে 0 পয়েন্টে তোমাকে ভ্যালু বের করতে হবে। y2n + 1 0 মানে 0 পয়েন্টে তোমাকে ভ্যালু বের করতে হবে। 0 পয়েন্টে ভ্যালু কত হবে সেটা বের করো। কি করে করব? y এর মানটা বলে দেওয়া আছে লগারিদমিক অফ x প্লাস √1 + x²। y এর মানটা দিস ওয়ান, y হচ্ছে এটা। এবার লিবনিজ রুল অ্যাপ্লাই করে তবেই কিন্তু হায়ার অর্ডার ডেরিভেটিভগুলো সম্ভব। তাহলে হায়ার অর্ডার ডেরিভেটিভ আমরা করব, তারপরে অন্য কিছু। কিন্তু আমরা যদি ডিফারেন্সিয়েট করি, ডিফারেন্সিয়েটিং, একবার ডিফারেন্সিয়েট করো উইথ রেসপেক্ট টু এক্স বলতে পারো। তাহলে একবার ডিফারেন্সিয়েট করলে y1 এর মান কত পাবে? একবার ডিফারেন্সিয়েট করলে y1 এর মান পাবে, এর আগে ডেরিভেটিভ লগের জন্য পুরো জিনিসটা নিচে থাকবে, তারপর x প্লাস √1 + x²। ইয়েস অর নো? প্লাস এবার ইন্টু 1 প্লাস এদের ডেরিভেটিভ। এটা ডেরিভেটিভ করতে গেলে নিচের দিকে √1 + x², আর একটা 2 থাকে, আর উপরে একটা 2x হয়। অ্যাটলিস্ট এই অঙ্কটা তো এইচএসে করেছো রে বাবা। ইয়েস অর নো? অনেকবার এরকম ডেরিভেটিভ তোমরা করোনি? অনেকবার। না করলে এখন থেকে করো, না করলে এবার থেকে মনে রেখো, তাহলেই হবে। না করলে এবার থেকে মনে রেখো। তারপর লাইনে কি পাচ্ছ? 2 ক্যান্সেল, তাহলে এখানে পাবে 1/, করেছো কিনা? একদম √1 + x² প্লাস x, আর নিচের দিকে √1 + x²। এটা আর এটা কেটে যাচ্ছে, পুরোটাই কেটে যাচ্ছে, একইটা। তার মানে এদের মান হচ্ছে 1/√1 + x²। তাহলে y1 এর মানটা কিন্তু এমন দেখতে, y1 এর মান এটা দেখতে। তুই বল স্যার y1 পেয়ে গেলাম তো ভালোই তো, তাহলে y1 0 কত হবে, y2 0 কত হবে সেটা বের করতে পারবো। কিন্তু আমরা কি করব, রেকারেন্স ফর্মুলাটা তৈরি করার আগে আগে yn দিয়ে সুন্দর রিলেশনটা তৈরি করে নেই, ঠিক যেমন এখানে আমি প্রুভ করেছি, যেমন এখানে প্রুভ করেছি ওরকম করে আগে তৈরি করে নিই, তারপরে অঙ্কটা সেকেন্ড পার্টটাতে যাব। তাহলে ফার্স্ট আমরা এমন পাওয়ার পর গুণ করে দাও, √1 + x² ইন্টু y1 = 1 হবে, গুণ করে দেওয়ার পর তারপরে স্কোয়ারিং করে দাও বোথ সাইড। তাহলে 1 + x² ইন্টু y1² এটা স্কোয়ার করলে 1ই হবে। তারপরে এদেরকে একবার ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং, একবার ডিফারেন্সিয়েট করো এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে পাওয়া যাবে 1 + x² থাকলো, এটা y1² এর ডেরিভেটিভ, তাহলে 2y1, আর তারপরে একটা y2 প্লাস
এবার এদের ডেরিভেটিভ মানে 2x থাকবে আর y1 এর স্কোয়ার থাকবে, ওইদিকে ডেরিভেটিভ করলে কিন্তু 0 হয়ে যাবে। হ্যাঁ না আমি একদম। তারপর লাইনে আমরা দেখতে পাচ্ছি 2y1 কমন গিয়ে কেটে যাচ্ছে, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার, পরে থাকছে y2, আর তারপরে পরে থাকছে x ইন্টু y1 সমান সমান 0। তোমরা কি আমার কথা বুঝতে টুঝতে পারছো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। তাহলে এই পর্যন্ত আমার কাজটা করতে হচ্ছে। তুই বলছিস স্যার অন্য অঙ্কগুলোতে কেমন থাকে, ধরে নাও আমি তোমাদের একটা প্রবলেম দেখাচ্ছি আগে। ধরে নাও এটা যে y সমান সমান tan ইনভার্স, খুব ইম্পর্টেন্ট। বলছে যে আগে তুমি এটা প্রুভ করো, তারপরে 2 নম্বর কন্ডিশনে বলছে yn 0টা 0 হবে যখন n এর মান ইভেন, আর যখন অড হবে তখন এটা। তার মানে এটা 2 নম্বর কন্ডিশনে প্রুভ করতে বলছে, অর্থাৎ প্রথম কন্ডিশনটা আমাকে প্রুভ করতেই হবে, তারপরে 2 নম্বরটা। এই অঙ্কটাতে কিন্তু চালাকি করে ওরা প্রথম কন্ডিশন আর কিছু বলেনি, তাহলে সেই কন্ডিশনটা আগে প্রুভ করে নিই, তারপরে আমি এই মানগুলো বসানোর চেষ্টা করব। ধাপে 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 গিয়ে বসাবো। ভালো প্রবলেম, পরীক্ষায় আসার মতো একটা প্রবলেম, তো যেন আমরা এই প্রবলেমটা পেরে যাই তাই চেষ্টা করছি। সব অঙ্কগুলো প্রায় করে দেব, এটা ছাড়াও আরও কিছু প্যাটার্ন আছে যেগুলো তোমাদের বাড়ির কাজ দিয়ে দেবো। এইবার ইউজিং Leibniz rule, differentiating both side of 1, যদি 1 বলো তাহলে 1, both side of 1 up to, চাইলে তুমি nth অর্ডার পর্যন্ত করতে পারো, মানে সেকেন্ড অর্ডার আছে তাহলে n-2 বার করতে পারো, বা তুমি n+2 করো, নো প্রবলেম। আপ টু nth অর্ডার, nth অর্ডার পর্যন্ত তুমি ডিফারেন্সিয়েট করো, কি পাবে? তাহলে dn 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু y2, আর ওইদিকে হবে তোমার dn x ইন্টু y1 সমান সমান 0, যেটা এক্ষুনি ওরকম টাইপের অঙ্ক করলাম। কি আসবে বাবা? 1 প্লাস এক্স স্কোয়ার, আর এদের ডেরিভেটিভ তাহলে yn+2। ইয়েস অর নো? ক্লিয়ার? হ্যাঁ স্যার। প্লাস প্লাস কাকে এবার নেবে? 2 NC1 হবে, nc1 মানে n, 2x হবে আর NC1 y n+1 হবে। 2x হবে আর y n+1 হবে, প্লাস nc2 হবে, 2 হবে আর y n হবে। এটা শেষ, এটা গল্প শেষ। প্লাস এবার কি আছে এদের মানটা, এবার কি আছে ওদের মানটা? NC0 x y n+1, তাহলে x ইন্টু y n+1 প্লাস x ইন্টু y n+1 প্লাস, তারপর কত হবে? NC1 x এর ডেরিভেটিভ 1 আর ওটা একটা কমে যাবে yn। yn সমান সমান 0, আর কিছু নেই, তাই তো? চলো নেক্সট। নেক্সট এখান থেকে আমি পেতে পারি 1 প্লাস এক্স স্কোয়ার yn+2 প্লাস nc1 মানে n, তাহলে 2x n yn+1 প্লাস nc দিস ওয়ান মানে n ইন্টু n-1 বাই একটা 2 আর ওইদিকে একটা 2, তাহলে এটা yn প্লাস x ইন্টু yn+1, x ইন্টু yn+1 প্লাস nc দিস ওয়ান মানে n ইন্টু yn সমান সমান 0, 2 2 ক্যান্সেল হলো। তার মানে আমি পেয়ে যাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার yn+2 প্লাস এই দুটো টার্ম মিলে 2n+1 তার সঙ্গে x ইন্টু yn+1 প্লাস এই দুটো টার্ম মিলে n² মাইনাস n প্লাস n ইন্টু yn সমান সমান 0। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার yn+2 প্লাস 2n প্লাস 1 x ইন্টু yn+1, আর এটা n² ইন্টু yn সমান সমান 0, আর তো কিছু থাকছে না। ইয়েস, ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছো?
এবার এবার এটা রিলেশন চাইনি, কিন্তু এই অঙ্কটাতে এই রিলেশনটা চাইনি, ডাইরেক্ট এই রিলেশনগুলো চেয়েছে, ডাইরেক্ট এই রিলেশনগুলো চেয়েছে। এটার মানে কি, তুমি যদি এই রিলেশনটা তৈরি করে ছেড়ে দাও তাহলে নাম্বার পাবে না, তোমাকে এটা প্রুভ করতে হবে তবে নাম্বার পাবে। বাট যদি আমাদের এই কোশ্চেনটা পরীক্ষার সময় আসতো, এটা বা এটা, এটার মানে কি এই প্রথম রিলেশনটা তৈরি করার জন্য 3 নম্বর হয়তো দেবে, আর দ্বিতীয় পার্টটার জন্য 2 নম্বর দেবে। তাহলে প্রথমটার জন্য 3, দ্বিতীয় পার্টের 2 দিয়ে 5। আর এখানে যে প্রবলেমটা করছে সেই প্রবলেমটা পরীক্ষার সময় আসলে এটা পুরোটা কমপ্লিট, এটা করতে পারলে তবেই তোমাকে 5 নম্বর দেবে। আদারওয়াইজ এইটুকু করার জন্য কোনো পার্ট মার্কিং নেই। আমার কথা বুঝতে পারলে? কোশ্চেনের ধরন দেখে বোঝা যাচ্ছে কি বলতে চাইছি, ইয়েস অর নো? তাই তো, নাকি সমস্যা হচ্ছে? না না স্যার, বুঝতে পেরেছি। এবার বলো তো আমাকে, এখানে যেহেতু আমাকে বলেছে 0 পয়েন্টে কত, তাহলে আমি নিশ্চয়ই 0 বসাবো। তাহলে 0 পয়েন্টে 0 বসাবো। তাহলে অ্যাট এক্স ইকুয়াস টু 0, অ্যাট এক্স ইকুয়াস টু 0, এক্স ইকুয়াস টু 0 পয়েন্টে কি হচ্ছে, 0 পয়েন্ট যখনই নেবে তাহলে এটা 0 হবে। উই হ্যাভ কি পাবো, এটা 0 হবে, মানে 1 হবে, 1 প্লাস 0। আর এই দিকে তাহলে লিখবো ওয়াই এন প্লাস 2 0। আর এক্স ইকুয়াস টু 0 বসলে এটা নেই তো, কিছুই নেই, এক্স এর মান 0, তাহলে এটা 0 প্লাস এন স্কোয়ার ওয়াই এন কোন পয়েন্টে 0, দিস ইকুয়াস টু 0। তার মানে বুঝতে পারছো তোমরা, তার মানে বোঝানো হচ্ছে যে ওয়াই এন প্লাস 2 0, এটার মান হবে মাইনাস এন স্কোয়ার ওয়াই এন 0, এটার মান হবে মাইনাস এন স্কোয়ার ওয়াই এন 0। আশা করি বুঝতে পেরে গেছো, আশা করি। n প্লাস 2 0 দিলাম স্যার। ওয়াই এন প্লাস 2টা 0 কেন নিলাম? হ্যাঁ, কারণ এক্স এর মান তো 0 বসাচ্ছ, 0 ইন্টু দিস 1 0ই তো হবে। আমি প্রথমে এই দেখো। তুমি যেহেতু এক্স এর মান 0 বসাচ্ছ, হ্যাঁ হ্যাঁ, তাই তাহলে এটা 0 হয়ে যাবে পুরো। প্রথমের পার্টটাই বলেন, প্রথমে প্রথম থেকে 0, প্রথমে যেটা 0 হবে প্রথম থেকে শুরু হবে। প্রথমটা যেটা 0 বসাচ্ছ, y n প্লাস 2 স্যার। ওয়াই এন প্লাস 2 0 কেন বসালাম? হ্যাঁ, এটা 0 মানে যেহেতু কোশ্চেনে লেখা আছে যে ওয়াই টু এন 0, ওয়াই টু এন 0 মানে ওয়াই অফ 0 মানে হচ্ছে যে ওয়াই ইকুয়াস ওয়াই এর মান কত, এক্স ইকুয়াস টু 0-তে, এটা মানে বুঝতে পারছো? ওয়াই এর মান কত, এক্স ইকুয়াস টু 0-তে। তাহলে ওয়াই 0 মানে 0 পয়েন্টে কত, তাহলে ওয়াই টু এন 0 মানে 0 পয়েন্টে কত। তাহলে আমি যখনই এক্স ইকুয়াস টু 0 বসাচ্ছি, এক্স ইকুয়াস টু 0 বসাচ্ছি, তাহলে আর ওয়াই এন প্লাস 2 থাকবে না তো, ওয়াই এন প্লাস 2 0 পয়েন্টে থাকবে, তাহলে 0 পয়েন্টে এটা। ইয়েস, একদম ক্লিয়ার, ইয়েস অর নো? এবার নাও 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 আমরা যদি বলি যে আমার একবারও ডেরিভেটিভ ধরো করা হয়নি, একবারও ডেরিভেটিভ করা হয়নি, কথা বললাম, তাহলে সেটা হচ্ছে ওয়াই 0 পয়েন্টে যেটা একবারও ডেরিভেটিভ করা হয়নি, মানে ওয়াই 0 0, এটা মানে হচ্ছে একবারও ডেরিভেটিভ করা হয়নি। আমার কথা বোঝো? তাহলে একবারও ডেরিভেটিভ করা হয়নি, সেই ভ্যালুটা কত হবে? তাহলে ওয়াই এর মান 0, এক্স এর মান 0 বসালে কত হয়? এটা 0, এটা 0, তাহলে লগ 1, লগ 1 এর মান কত? লগ 1 এর মান কত কে বলবে? 0। ভেরি গুড। তাহলে একবারও ডেরিভেটিভ করা হয়নি তখন এদের মানটা 0 হবে, একবারও ডেরিভেটিভ করা হয়নি তখন এদের মান 0 হবে। আচ্ছা, এবার চলে আসো y1 0, তার মানে একবার ডেরিভেটিভ করেছো, y1 0 মানে একবার ডেরিভেটিভ করেছো, তখন কত? চলে আসো একবার ডেরিভেটিভটা আমি দেখিয়ে দিই, y1 এটা। তাহলে y1 একবার ডেরিভেটিভ করলে x এর মান 0 বসালে কত ভ্যালু আসবে? 1, 1 তাই না? 1 ভ্যালু। তাহলে সঙ্গে সঙ্গে আমরা বলবো 1। ঠিক আছে রে বাবা, ইয়েস অর নো? সবাই বুঝতে পেরে গেছো, হ্যাঁ না না? এবার Yes, sir. এবার পুট, মন দিয়ে বোঝো, পুট
n ইকুয়ালস টু 0 ইন 2, 2 নম্বরে 0 বসাও, তাহলে y 0 বসালে y2 হবে, 0 বসাচ্ছ y2 0, তাহলে y2 0 মান কত হবে? মাইনাস n স্কোয়ার y0 0, কিন্তু y0 0 আর y0 একই জিনিস, একবারও ডেরিভেটিভ একবারও তোমার হয়নি, তাহলে সেটার ভ্যালু কত হয়? 0। কেন? কারণ এদের মান তো 0, তার জন্য। তাহলে y2 ও 0 কিন্তু, যাই বলো না কেন। এই জায়গাটা বুঝতে পারলে না? আমি বলছি y0টা 0, এটা বুঝতে পেরেছো? রেকারেন্স রিলেশনটার দিকে তাকাও। রেকারেন্স রিলেশনটা বলছে যখন এখানে n থাকে তখন n+2 থাকে, n+2 হয়, ঠিক আছে? আচ্ছা, আরো একটা কথা বলি, n এর মান যদি আমি 0 বসাই, n এর মান যদি 0 বসাই, তাহলে n এর মান 0 মানে এটাও তো 0, তাহলে 0 ইন্টু 0 0ই হয়ে যাবে, তাহলে 0 স্কোয়ার ইন্টু এটা 0, তাহলে 0ই হবে। এবার কি ঠিক আছে? বেটার হলো কি আগে থেকে? n এর মান যখন 0 বসাবে, তো n এর মান 0 বসালে তো এটা 0, তা পুরো 0 হয়ে যাবে। হ্যাঁ না না না, বোঝার কি আছে রে বাবা? চলো এবার y20, কারণ n ইকুয়ালস টু 0 যদি তুমি এখানে বসাও তাহলে কত হবে? তো না বোঝার কি আছে? n ইকুয়ালস টু 0 বসাচ্ছি আমি, কত হবে? আবার চলে আসো, পুট n ইকুয়ালস টু 2 ইনটু 2 নম্বরে 2 বসাও, তাহলে y2 বসাচ্ছ মানে 4, তাহলে y40 কত হবে? ওইদিকে 2 বসাচ্ছ -2 স্কোয়ার, 2 যেহেতু বসাচ্ছ -2 স্কোয়ার y20, কিন্তু y20 এর মান কত পেয়ে গেছো অলরেডি? 0, তাহলে এটা কত হবে? 0। আবার চলে আসো, পুট n ইকুয়ালস টু 4 ইনটু 2 নম্বর এই মানটা বসাও, তাহলে y60, তাহলে -4 স্কোয়ার y40 তুমি কত পেয়েছো? 0, তাহলে কত হবে? 0। এইভাবে যদি আমি কন্টিনিউ করি তাহলে y2 y4 y6 সব 0, তাহলে আমরা সঙ্গে সঙ্গে বলতে পারি যে এইভাবে যদি কন্টিনিউ করো তাহলে দেয়ারফর আমরা কি বলতে পারি যে y2n টাইপের টার্মগুলো সেইগুলো কিন্তু সব 0ই হবে। 2n মানে কি? n এর মান তুমি এবার বসাও, এখানে n বিলংস টু কিছু লেখা নেই অবশ্য, তো n এর মান যে কোনো তুমি মান বসাও, n এর মান 1 বসাও তাহলে y2 কত? 0। n এর মান 2 বসাও, y4 0, y6 কত? 0, তাহলে এইভাবে করে 0 হয়ে যাচ্ছে। তাহলে আবার কোন প্রমাণটা হলো? দেখো কোন প্রমাণটা হলো, যে y2n এর মান 0, 0 পয়েন্টে। বোঝা গেছে? এই পর্যন্ত প্রুফটা বোঝা গেছে? ইয়েস অর নো? এটা বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। ব্যাস এইটুকুই, শেষ, আর কিছু নেই। চলে আসে এবার এর পরেরটা। পরের পার্টটার জন্য আমরা আবার কি করছি, শোনো, পুট n ইকুয়ালস টু 1 ইনটু 2 নম্বরে n ইকুয়ালস টু 1 পুট করছো, 2 নম্বরে n ইকুয়ালস টু 1 পুট করছো, 2 নম্বরে n ইকুয়ালস টু 1 পুট করলে কত হবে? তাহলে এটা কত হবে? n ইকুয়ালস টু 1 পুট করলে 3 y3, তাহলে y3 কত হবে দেখে নাও। y3 0 পয়েন্টে ওই দিকে হবে -1 এর স্কোয়ার, -1 এর স্কোয়ার, আর ওখানে কত হবে? y10, কিন্তু y10 কত পেয়েছি রে বাবা? y10 এর মান কত? 1, y10 এর মান হচ্ছে 1, সো y10 এর মান 1 হলে তাহলে এটা -1 এর স্কোয়ার, ব্যাস গল্প শেষ। এটাই y10 যেহেতু 1, তাহলে y30টা -1 এর স্কোয়ার। বোঝা গেছে? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা? সবাই বুঝতে পারছো কিনা? আমি আরেকটা টেকনিক বলছি, একটা করে হজম করো, বুঝতে পারবে। আরেকটা টেকনিক বলছি উল্টো দিক থেকে, এটা ধাপে ধাপে যাচ্ছে, এটাকে বলা হয় ইন্ডাকশন পদ্ধতি, এরপর বলবো ডিডাকশন পদ্ধতি, দুটো দিয়েই বুঝে যাবে কি হচ্ছে। আবার চলে আসো, পুট
n ইকুয়াস টু 1 এর পরে 3 ইন্টু 2 নম্বরে 3 বসাও, তাহলে এটা কত হবে y5। তাহলে y5 জিরোর মান কত হবে? y5 জিরোর মান হবে -3 স্কোয়ার y3 জিরো। কিন্তু y3 এর জিরোর মান তুমি কত পেয়েছো? y3 জিরোর মান কত পেয়েছো? -1 এর স্কোয়ার। তাহলে এটা -3 এর স্কোয়ার -1 এর স্কোয়ার। কটা মাইনাস আছে? দুটো, তাহলে -1 স্কোয়ার 1 স্কোয়ার আর 3 স্কোয়ার। ঠিক আছে, এটা কি ঠিক লাগলো? তাহলে y5 এর মান এরকম দেখতে, এটা কি ঠিক লাগলো? ইয়েস অর নো? ফর্মটাকে আনার জন্য আমরা এভাবে লিখছি না? একদম একদম, ওই ফর্মটা মানে আমার যখন 2n প্লাস 1 চেয়েছে, এটা মানে n এর মান 1 বসালে, n এর মান 0 বসালে 1, n এর মান odd terms এর জন্য এইগুলো হচ্ছে, even terms এর জন্য আলাদা। একদম একদম। তাহলে অড টার্মের জন্য এইভাবে পাচ্ছ, ইভেন টার্মের জন্য এইভাবে আসছে। বুঝতে পেরেছি কি বলছি? ইয়েস অর নো? সবাই বুঝতে পারছো? ঠিক আছে, তাহলে ফাইনালি এখান থেকে তুমি 3 পাবে, 5 পাবে, 7 পাবে, তার জন্য। তারপরে চলে আসো, পুট n ইকুয়াস টু 5 ইন্টু, তাহলে y70, y70 মানে কি? -7 স্কোয়ার y50, কিন্তু y5 এর মান তো এগুলো, -5 স্কয়ার 7 নয়। এটা তাহলে -5 স্কোয়ার। ঠিক, 7 বসালে -5 স্কোয়ার, তাহলে -5 এর স্কোয়ার। ওইদিকে তো এটা ছিল, তাহলে মাইনাস ছিল এতগুলো, তাহলে কটা হবে? -কিউব 1 এর স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার। বোঝাতে পেরেছি? ইয়েস অর নো? তাহলে এইভাবে যদি আমি কন্টিনিউ করি, এরকম করে যদি কন্টিনিউ করি, তাহলে আমরা কি পাবো? y 2n প্লাস 1 তার জিরোর মান কত পাবো? y 2n প্লাস 1 জিরোর মান পাবো -1 টু দি পাওয়ার 7 থাকলে কিউব হয়, 5 থাকলে স্কোয়ার হয়। 7 থাকলে কিউব হয়, 5 থাকলে স্কোয়ার হয়। তার মানে 7 থাকলে কিউব, 5 থাকলে স্কোয়ার। এটার মানে হচ্ছে তাহলে -1 টু দি পাওয়ার n। তুমি বলছো কেন? কারণ 7 কে আমি কি লিখতে পারি? 7 কে লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 3 প্লাস 1। তাহলে 7 থাকলে 3 হয়, তাই না? আর 5 থাকলে কি হয়? 2 হয়। তাহলে 2n প্লাস 1 হলে কি হবে? n হবে। তাহলে -1 টু দি পাওয়ার n। তারপর কি পড়ে থাকবে? 1 স্কোয়ার 3 স্কোয়ার 5 স্কোয়ার। এখানে কত থাকবে? এটা 7 থাকলে একটা কম, তাহলে 5 থাকলে আরেকটা কম, তাহলে এটা কত হবে? 2n - 1 তার স্কোয়ার। তাহলে এই হলো আমাদের প্রমাণ। রেকারেন্স রিলেশনটা বোঝা গেছে? ইয়েস অর নো? স্যার লাস্টে কি বললেন? একটা কম একটা কোনটা বুঝতে পারলাম না। একটা করে কম, একটা করে কম, বোঝা গেল না? বোঝা গেল না? মানে মানে সেই y 2n plus 1 আচ্ছা দেখো না, এখানে দেখো, এখানে দেখো, যখন 5 থাকে, তখন 5 মানে কি? 5 কি করে আসে? 5 আসে হচ্ছে 5 আসে 2n প্লাস 1 করলে, ঠিক আছে? তখন কি হয়? 3 হয়। তাহলে 3 আসবে কত? 2n - 1 করলে। 5 আসে কি? 2 ইন্টু 2 প্লাস 1 করলে তো আসে 5। আর এটা 3 কি করে আসবে? 2 ইন্টু 2 - 1 করলে আসবে। তাহলে এখানে 5 থাকলে এটা কমছে একটা করে, ওকে। আবার চলে আসো, 7 থাকলে কি হচ্ছে? কমছে একটা। তাহলে n 2n প্লাস 1 থাকলে কি হবে? একটা কমছে। বেটার হলো? বেটার হলো? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলবেন। আরেকবার বলবো? মূল্য তো বাড়ছে, ওখানে 3 স্কয়ার হচ্ছে, তাহলে 5 স্কয়ার পেলো। না, তুমি এইটা দেখো না রে বাবা, তাহলে তো বুঝতে পারবে। তোমার 5 যখন থাকছে, 5 যখন থাকছে তখন 3 পর্যন্ত শেষ হচ্ছে। অর্থাৎ 5 তৈরি হয় কি করে? 2 ইন্টু 2 প্লাস 1 করে। তাহলে শেষ হচ্ছে কোথায়? 2 ইন্টু 2 -1 করে। তাহলে 5 থাকলে 2 ইন্টু 2 -1 গিয়ে শেষ হচ্ছে। 7 থাকলে 7 তৈরি হয় কি করে? 2 ইন্টু 3 প্লাস 1 করে 7 তৈরি হয়। তোমার শেষ হচ্ছে কোথায়? 5 দিয়ে শেষ হচ্ছে। 5 তোমার শেষ হবে কি করে? 2 ইন্টু 3 -1 করলে 5 আসে, 6 - 1 5 আসে।
তাহলে যখন এখানে প্লাস থাকবে তখন শেষ হবে কি মাইনাস, তাহলে যখন এখানে প্লাস থাকবে তাহলে শেষ হবে কি মাইনাস। এবার বোঝা গেছে? আচ্ছা আচ্ছা বুঝলি, এবার বুঝলি। ঠিক আছে, আর কারো কোনো কোয়েরি আছে? এবার বলছি এই বই দিলে এই ফার্স্ট টাইম আমি লিখে বলবে স্টার্টিং কম করে দেবো এই স্লাইডে করে ডাউনলোড করে দেবো উপরেরটা না ফার্স্ট টাইম কোশ্চেন সলভ তারপর হ্যাঁ জাস্ট লেখা হয়নি না বোঝা যায়নি? তার লেখা হয়নি বুঝছি না। লিখানো, আচ্ছা এটা আমি আরেকটা টেকনিকে বলবো না এটা সহ্য করে নিয়েছো? তাহলে ঠিক আছে, একটু স্ক্রল করে দিই। বাকিরা এটা কি ওটাও বলে দেন। বলে দেবো তো? এটা এটা সহ্য করেছিলে কিন্তু ওটা বলে দিলে ভালো হয়, তাই তো? চলো চলো বলে দিচ্ছি, হয়ে গেছে। বলে দিচ্ছি। এটা লেখা হয়েছে? ইয়েস অর নো সৌনিক? হ্যাঁ স্যার বললাম তো। ওকে ওকে, যদি কারো ধরো লিখতে বাকি থাকে উইদাউট হেজিটেশন বলবে। আমি আবার বলছি, লজ্জা পাওয়ার কিছু নেই, যখনই কোথাও লিখতে বাকি রয়েছে সঙ্গে সঙ্গে বলবে। তার কারণ হচ্ছে তোমরা শিখতে চাইছো, ফার্স্ট টাইম লার্নার, প্রথম এসছো শেখার জন্য, না শিখে যেও না। রাত্রিবেলা মাকে জ্বালাচ্ছ, মা ওই জায়গাটা আমি বুঝতে পারিনি একটু বুঝিয়ে দাও তো, সেটা করতে যেও না। মাকে তুমি অন্য কিছু জিজ্ঞাসা করবে, মা সব বলে দেবে, তা বলে তুমি এইগুলোই তোমাকে বলতে হবে কে বলেছে। আচ্ছা এবার আমরা একটু অন্য নিয়মে করতে চাইছি, এই পুটিং যে গল্পটা করেছিলাম সেটা আর করবো না, এই নিয়মটা আর করবো না। আমি 2 নম্বর থেকে ডাইরেক্ট আমরা এগোতে চাইছি। ভালো করে বলছো, 2 নম্বর থেকে ডাইরেক্ট আমরা এগোতে চাইছি, কত হচ্ছে আমি দেখতে চাইছি। ঠিক আছে, সবাই বুঝবে? ঠিক আছে রে বাবা? তাহলে ফ্রম টু আমি অন্য পার্টটা করছি, মানে সেকেন্ড পার্টটা। ফ্রম টু যদি অন্য নিয়মে করতে চাও তাহলে ওয়াই এন প্লাস টু 0 পয়েন্টের ভ্যালু ছিল -n² আর ওইদিকে হচ্ছে yn0 এটা আমরা জানি, yn² yn0 এটা আমরা জানি। ইয়েস অর নো? ধরে নাও আমি এখানে n এর জায়গায় n-2 দিয়ে রিপ্লেস করছি। রিপ্লেসিং n-2 দিয়ে রিপ্লেস করতে চাইছি, তাহলে কি হবে? তাই তো? কি করব? তাহলে রিপ্লেসিং n বাই nটা যেটা দেখতে পাচ্ছ সেটাকে আমি -1 দিয়ে রিপ্লেস করছি। n কে রিপ্লেস করছি 2n বাই 2n-1 যদি করি তাহলে দেন বলবে আমাকে এটা কত হবে? y 2n+1 না? ইয়েস অর নো? হ্যাঁ স্যার। 0 আর ওই দিকটা কত হবে? 2n-1 তার স্কোয়ার না? আর y অফ 2n-1 0 পয়েন্ট কিনা দেখো দেখি। ইয়েস অর নো? হ্যাঁ স্যার। আচ্ছা যদি আমি আবার 2n+1 কে আরেকটু রিপ্লেস করি 2n-1 দিয়ে তাহলে কি হবে? সিমিলারলি আমরা যদি আবার 2n-1 কে রিপ্লেস করি তাহলে 2n-1 তার স্কোয়ার। বলো তো রে বাবা, এই সেম জিনিস সেম রেকারেন্স রিলেশন যদি আরেকবার করি তাহলে কি আসবে? আরেকবার আসবে না -2n-3
তার স্কোয়ার ওয়াই 2n মাইনাস 3 0। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? ইয়েস অর নো? না স্যার বুঝতে পারিনি। আগেরটা কি করেছিলাম? আগেরটাতে আমি ধাপে ধাপে বাড়াচ্ছিলাম 0 2 4। এবার আমি কি করছি? ধাপে ধাপে কমাচ্ছি, উল্টো। আগেরটা ছিল ইন্ডাকশন মেথড, আস্তে 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 করে করছি। এবার কি করছি? নিচে নামছি। তো বোঝা যাচ্ছে না, তাই তো? চলো শোনো, ধরো ধরো আমি বললাম যে তুমি আবার ওয়াই, এই ফর্মুলাটাতে ওয়াই 2n মাইনাস 1 আবার বের করো, ওই ফর্মুলাতে। তাহলে ওয়াই 2n মাইনাস বের করলে কি নিয়ম? নিয়মটা শোনো। নিয়ম বলছে 2n প্লাস 1 থাকলে এখানে 2 কমবে। 2n প্লাস 1 মাইনাস 2, 2n প্লাস 1 মাইনাস 2 করলে কত হবে এটা? আর এখানে 2 কমে যাবে। তাহলে 2n মাইনাস 1 থাকলে আবার 2 কমবে, তাহলে মাইনাস 3 তার স্কোয়ার, আর ওখানে 2 কমে যাবে। এবার কি বোঝা গেছে? এই মানটা বোঝা গেছে? ইয়েস অর নো? চাই না, স্যার এখনো বোঝা গেল না? স্যার আপনি আরেকবার একটু রিপ্লেসিং n বাই 2n মাইনাস 1 থেকে আরেকবার একটু বলুন, বোঝার চেষ্টা করি আরেকবার। রিপ্লেসিং n বাই 2n মাইনাস 1 মানে যেখানে n দেখতে পাচ্ছ সেখানে তুমি 2n মাইনাস 1 রিপ্লেস করছো। তাহলে যেখানে যেখানে তুমি n দেখতে পাচ্ছ সেই জায়গায় তুমি বসাবে 2n মাইনাস 1, বসালে। আর যেখানে যেখানে n প্লাস 2 দেখতে পাচ্ছ সেই n এর জায়গায় বসাবে 2n মাইনাস 1 আর প্লাস 2, তাহলে এটা কত হবে? 2n প্লাস 1। তাহলে ওই জন্য এইদিকে হলো 2n প্লাস 1, ওইদিকে হলো 2n মাইনাস 1। বোঝা গেছে এবার? হ্যাঁ এইখানটা বুঝতে পারলাম। এটা বোঝা গেছে, ওকে। তারপর এটাতে চলে আসো। তারপর এটাতে আবার কি করলাম? রিপ্লেসিং n বাই 2n মাইনাস 3। এই n এর জায়গায় 2n মাইনাস 3 দিয়ে রিপ্লেস করো, সেম জিনিস। তাহলে 2n মাইনাস 3 দিয়ে রিপ্লেস করলে কি হবে? 2n মাইনাস 3 প্লাস 2 মানে 2n মাইনাস 1। ওইদিকে তাহলে কত হবে? মাইনাস 2n মাইনাস 3 তার স্কোয়ার, আর n এর জায়গায় 2n মাইনাস 3। এবার বোঝা গেছে? হ্যাঁ আর ঠিক আছে বুঝতে পেরেছি। বোঝা গেছে তো? এই মানটাই তো এটা, তাহলে ওর জায়গায় আবার এই মানটা বসিয়ে দিলাম। এবার বোঝা গেছে? মাথা ঘুরে যাচ্ছে। এতে আগেরটা বেটার ছিল, একটু লেন্দি হলেও কি হবে, আগেরটা বেটার ছিল। আগেরটা বেটার থাকুক, কিন্তু এটা তো খারাপ নয় রে বাবা, বুঝতে তো হবে। আজকে বোঝো আর কালকে বোঝো আর 10 দিন বাদে বোঝো, বা কোনোদিন পড়াবে তখন তো বুঝতে হবে। বলে না স্যার বুঝবো না, আমার তো মা বলেই দিয়েছে ফেল কর, তাহলে বিয়ে দিয়ে দেবো, সেই জন্য বুঝবো না, ছেড়ে দেবো। একদম ধরতে পারছো না? কে কে ধরতে পারছো বলো তো? ওটা আরেকবার রিপিট করেন। কোনটা? ওইটা নিচের লাইনটা। নিচের লাইনটাতে যদি আমরা, আমি যদি n প্লাস 2, n এর জায়গায় যদি 2n মাইনাস 3 বসাই, n এর জায়গায় 2n মাইনাস 3 বসাচ্ছি, তো 2n মাইনাস 3 বসাও না এখানে, এটাই হবে। তাহলে ওখানে n এর জায়গায় 2n মাইনাস 3 বসবে, আর n এর জায়গায় 2n মাইনাস 3 বসবে। বোঝা গেছে এবার? হ্যাঁ স্যার। সেই মানটাই তো এটা, তাহলে এর জায়গায় এটা বসবে। এবার বোঝা গেছে? ইয়েস অর নো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। হলো, দাঁড়াও, হয়নি এখনো, দাঁড়াও এবার। তাহলে এবার বলো তো আমাকে, মাইনাস 1 কটা আছে? দুটো। তাহলে মাইনাস 1 এর স্কোয়ার কি কি আসবে এখানে? আগে 2n মাইনাস 3 লিখো আগে, তারপরে লেখো 2n মাইনাস 1 তার স্কোয়ার। 2n মাইনাস 3টা যেহেতু ছোট সেই জন্য প্রথমে এটা লেখো। আর ওখানে কি পড়ে থাকছে? y 2n মাইনাস 3 0। হলো? পরিষ্কার? এবার আবার n এর জায়গায় 2n মাইনাস 5 বসাও, n এর জায়গায় 2n মাইনাস 5 বসাও, তা 2n মাইনাস 5 এখানে বসাতে পারবে। তাহলে ওই রেকারেন্স রিলেশনটাতে আবার যদি 2n মাইনাস 5 বসাও, তাহলে মাইনাস 1 স্কোয়ার 2n মাইনাস 3 তার স্কোয়ার 2n মাইনাস 1 তার স্কোয়ার, এর জায়গায় যদি আবার 2n মাইনাস 5 বসাও, তাহলে মাইনাস 2n মাইনাস 5 তার স্কোয়ার y অফ 2n মাইনাস 5 0 হবে না? আবার যদি এর জায়গায় এই মানটা বসাও তাহলে এটা হবে কিনা? ইয়েস অর নো? ক্লিয়ার কিনা?
বুঝতে পেরেছো কি বলছি? পারলে তো? তাহলে পরের লাইনে কি হলো, -1 এর কিউব, কেন স্কোয়ার, আর এই -1 কিউব, তারপরে 2n - 5টা আগে, তারপরে 2n - 3 তার স্কোয়ার পরে, তারপরে 2n - 1 এর স্কোয়ার, তারপরে y 2n - 5 0 হলো। আশা করি বুঝতে পেরে গেছো। ইয়েস অর নো, ক্লিয়ার কিনা? এইভাবে যদি আমি রিপিট করি, এরকম করে যদি চলতে থাকে, এরকম করে যদি চলতে থাকে, তাহলে সমান সমান কি হবে? এরকম করে চলতেই আছে, তাহলে কি হবে অ্যাকচুয়ালি একদম লাস্ট টার্ম পর্যন্ত? তাহলে লাস্ট টার্ম পর্যন্ত হবে মাইনাস, এরকম করে চলতেই থাকবে চলতেই থাকবে। তাহলে -1 টু দি পাওয়ার n থাকবে, 2n - 5 তার স্কোয়ার, 2n - 3 তার স্কোয়ার, 2n - 1 স্কোয়ার, এরকম করে কমতে 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 একটা সময় তাহলে হবে 3 স্কোয়ার, 1 এর স্কোয়ার, তারপরে y1 0 আসবে। y1 0 মান কত? 1। তাহলে ফাইনালি y1 0 মান 1 যেহেতু, তাহলে এটা কি হবে -1 টু দি পাওয়ার n, ওই 1 এর স্কোয়ারটা আগে নিয়ে নাও, তারপরে 3 স্কোয়ারটা পরে নাও, তারপরে এরকম করে 5 এর স্কোয়ার হবে, 2n - 5 তার স্কোয়ার হবে, 2n - 3 তার স্কোয়ার হবে, আর 2n - 1 তার স্কোয়ার হবে। এই হচ্ছে অ্যান্সার। উল্টো দিক থেকে বললে এমন, উল্টো দিক থেকে বললে এমন। এবার কি ক্লিয়ার? অনেকটা ক্লিয়ার। আগের থেকে বেটার লাগলো কিনা? হ্যাঁ, এটা যদি বেটার লাগে তাহলে এই নিয়মেই করো। আমি তো ওই জন্য এই নিয়মটা আগে শেখালাম। এই নিয়মটা যদি তোমার বেটার লাগে তাহলে এই নিয়মেই করো, আমি তো ওই জন্য ওই নিয়মটা শেখালাম। বোঝা গেছে? ইয়েস অর নো, ক্লিয়ার কিনা? স্যার ওখানে y10 কেন নিয়েছেন? y1 0 মানে একটা সময় কি হবে, 2n - 1 এরকম করে কমছে, তাহলে তুমি n এর মান যে কোনো একটা টার্ম বলো, যে কোনো একটা n বলো, ধরো n এর মান হচ্ছে আমার কথা কথা বলা হলো যে n এর মান মনে করো 10, n এর মান 10 মনে করো। n এর মান 10 হলে এই টার্মটা কত হবে রে বাবা? 20 - 5, তার মানে 15। তাহলে 15 হলো। তাহলে 15 থেকে কত করে কমাচ্ছ? কত করে কমাচ্ছ? কমছে কত করে? 2 2 করে কমছে। তাহলে 15 এর পরের টার্মটাতে কত আসবে? 13, 13 এর পর কত? 11, 11 এর পর কত আসবে? 9, 9 এর পরে কত আসবে? 7, 5, 3, তারপরে 1, 1 পর্যন্ত, 1 পর্যন্ত আসবে। তার তো কম হবে না, -1 তো লিখতে পারি না, ন্যাচারাল নাম্বার যেহেতু, তাহলে ওই জন্য 1 লাস্ট। বুঝলে এবার? কারণ তুমি তো কমাচ্ছ তো। এটা কোন টেকনিক বললাম? এটা ডিডাকশন মেথড। আগেরটা কি ছিল? ইন্ডাকশন মেথড। ওই জন্য আগেরটা ভালো লাগছিল, যে 1 এর জন্য কি, 2 এর জন্য কি, 3 এর জন্য কি, ওটা ইন্ডাকশন মেথড, ধরে 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 গেল। এবার ডিডাকশন মেথড, উল্টো দিক থেকে দেখাতে গেলে এমন। এবার আরেকটা মজার জিনিস দেখো, যদি আমি ইভেন বসাতাম তাহলে 2 2 করে কমাচ্ছি, মন দিয়ে বোঝো। ইভেন বসালে এরকম করে 2 2 করে কমবে, একই রকম গল্প আসবে। গল্প আস্তে আস্তে এই 2 2 করে যদি কমানো হয় তাহলে এটা y0 হয়ে যাবে। আর y0 0 কত? y0 0 কত? 0। তাহলে পুরো টার্মটার সঙ্গে 0 গুণ করলে কি থাকবে? 0 থাকবে। তাহলে যখন আমাদের ইভেন টার্ম বলা আছে তখন 0, আর অড টার্মের ক্ষেত্রে এটা। এবার বোঝা গেছে? বেটার হলো? ইয়েস অর নো? বেশ, দরকার নেই এইভাবে করো না, যেটা তুমি আগে করেছিলে সেটাই করো না, অসুবিধা কি আছে? সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ না না? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো। এই যে 15 এর যে 14 এর যে প্রবলেমটা, ওই সেম প্রবলেম হচ্ছে 11 এর দ্বিতীয়টা, সেম প্রবলেম 10 এর দ্বিতীয় পার্টটা, সেম প্রবলেম 9 এর দ্বিতীয় পার্টটা, সেম প্রবলেম, সেম প্রবলেম। ওরকমই রেকারেন্স রিলেশন দিয়ে 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 আমাদেরকে প্রুভ করতে হবে। আমি আরো 2-1টা প্রবলেম তোমাদেরকে করে দেব। এবার আমরা আরেকটা প্রবলেম, লাস্ট, আজকের মতো লাস্ট প্রবলেম করাচ্ছি, দিস ওয়ান। এর আবার একটা ডিডিউস পার্ট আছে। আচ্ছা, ডিডিউস পার্টটা পরে আসছে, ডিডিউস পার্টটা পরে আসছে। ধরো
বলছে y সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স তারপরে এক্স টু দি পাওয়ার এন, এই যদি হয় তাহলে প্রমাণ করো যে এই রেজাল্টটা ঘটবে। y সমান সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন হলে এই রেজাল্টটা ঘটবে, তোমাকে প্রুফ করতে বলছে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন, একে একবার ডিফারেন্সিয়েট করো, ডিফারেন্সিয়েটিং, তাহলে y1 ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে ফিক্সড করে দাও, ই টু দি পাওয়ার মাইনাস এক্সটাকে ফিক্সড করে দাও, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। এদের ডেরিভেটিভ করো, তাহলে এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলো প্লাস 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 কি করবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ তাহলে মাইনাস আসবে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স আবার এক্স টু দি পাওয়ার এন। তাহলে একবার ডেরিভেটিভ করলে কিন্তু এমন টাইপের রেজাল্ট আসছে, একবার ডেরিভেটিভ করলে এই টাইপের রেজাল্ট আসছে। হলো, তারপর কি করতে পারি, আইডিয়া দাও দেখি এবার কি করতে পারি। এক কাজ করতে পারি, আমি এই টার্মটাকে আবার ওয়াই লিখতে পারি, ইয়েস অর নো? হ্যাঁ, লাস্টে মাইনাস ওয়াই হবে। তাহলে মাইনাস এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান হলো, দিয়ে এদেরকে আমি একটা ওয়াই লিখে দিতে পারি। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তারপরে বলো তো রে বাবা, এইটাকেও আমি এন ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর এখানে আমি এক্স টু দি পাওয়ার এন লিখে একটা এক্স লিখতে পারতাম, তারপরে ওটাকেও আবার ওয়াই লিখতে পারি, ইয়েস অর নো? হবে কি না? হ্যাঁ। তারপরে এই এক্সটা এইদিকে গুণ করে দাও, এইটা কি হলো, এন ওয়াই বাই এক্স কি করে হলো? এন ওয়াই বাই এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ানকে আমি এক্স টু দি পাওয়ার এন বাই এক্স লিখতে পারি না? হ্যাঁ, লিখতে পারবো। তাহলে এটাই আমার ওয়াই, তাহলে এমন আসলো। ই টু দি পাওয়ার মাইনাস এক্স হয়ে গেল। হ্যাঁ, ও বুঝতে পেরেছি। ওটার জায়গায় আবার ওয়াই বসিয়ে দিলাম। তার মানে তুমি চাইলে এটা লিখতে পারো, চাইলে এটা তুমি লিখতে পারো এক্স ইন্টু ওয়াই ওয়ান আর এখানে এন মাইনাস এক্স ইন্টু, বা এটাকে এক কাজ করো না, এদিকে নিয়ে চলে আসো, এক্স মাইনাস এন ইন্টু ওয়াই সমান সমান 0। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। কতবার ডেরিভেটিভ করলে এই রেজাল্টটা আসবে, কতবার ডেরিভেটিভ করলে এই রেজাল্ট আসবে? n প্লাস n plus 1 1 বার। তাহলে ইউজিং লিবনিজ রুল, Leibniz rule differentiating both sides of numbering কিছু একটা করে দাও up to n plus 1th order, up to n plus 1th order we have এইদিকে পাবো dn plus 1 x y1, ওইদিকে পাবো d n plus 1 x minus n y সমান সমান 0। বলো তো কি কি আসছে দেখে নাও। তাহলে প্রথম কাজ হচ্ছে n plus 1 বার ডেরিভেটিভ, তাহলে n plus 1 c0, x টা ফিক্সড, y के डेरिवेटिव 2 प्लस n plus 1 c1, n plus 1 বার কেন হলো তো একবার বলুন। n plus 1 c1, n plus 1 c0 কেন হলো? ফর্মুলাটা যেটা ছিল লিবনিজ রুল, সেটা n বার ডেরিভেটিভ ছিল, তো n বার ডেরিভেটিভের ক্ষেত্রে ncr হয়, তাহলে n plus 1 বার ডেরিভেটিভ ক্ষেত্রে ncr হবে, n plus 1 cr, n plus 2 বার ডেরিভেটিভের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই। বোঝা গেছে কি বলছি, ইয়েস অর নো?
তাহলে পরের লাইনে আমরা কি পাচ্ছি, n প্লাস সি n প্লাস ওয়ান সি ওয়ান এক্স কে একবার ডেরিভেটিভ আর এদেরকে একবার কম ডেরিভেটিভ, আর কি কিছু করার দরকার আছে? আমি বলছি না, না। কারণ জিরো হয়ে যাবে। প্লাস এদের যখন একবার ডেরিভেটিভ ফিক্স যখন n প্লাস ওয়ান সি জিরো, তাহলে এক্স মাইনাস এন, আর ওয়াই কে ডেরিভেটিভ তাহলে ওয়াই এন প্লাস ওয়ান। তার পরের বার যখন ডেরিভেটিভ করবে সি ওয়ান, তাহলে এক্স কে ডেরিভেটিভ মানে এটা ওয়ান, আর ওদের ডেরিভেটিভ করলে কি হবে, ওয়াই এন, দিস ইকুয়ালস টু জিরো। তো ফাইনালি আমরা কনক্লুশন টানলে পাওয়া যাচ্ছে এটা তো ওয়ান, তাহলে এক্স ইন্টু ওয়াই এন প্লাস টু, আর এই দিক থেকে আসবে এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, এখানে তোমার এক্স মাইনাস এন ইন্টু ওয়াই এন প্লাস ওয়ান, আর লাস্টে এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন ইকুয়ালস টু জিরো। তাহলে কি পাচ্ছ রে বাবা, পাওয়া যাচ্ছে এক্স ইন্টু ওয়াই এন প্লাস টু প্লাস এই দুটো মনে কমন আসছে, তাহলে এন প্লাস ওয়ান প্লাস এক্স মাইনাস এন, আর ওখানে ওয়াই এন প্লাস ওয়ান প্লাস এন প্লাস ওয়ান ইন্টু ওয়াই এন সমান সমান জিরো। তার মানে আমরা এন এন কেটে যাবে, তাহলে এক্স ইন্টু ওয়াই এন প্লাস টু, আর এটা এক্স প্লাস ওয়ান ওয়াই এন প্লাস ওয়ান n প্লাস ওয়ান ওয়াই এন ইকুয়াল টু জিরো। এই হলো রেজাল্টটি। ঠিক আছে, দেখো কত সুন্দর, মানে কিন্তু ওই ট্রিকগুলো যদি না বলতাম পারবে না, ওই হালকা একটু ট্রিক মাঝে মাঝে যে ট্রিকগুলো ইউজ করছি সেই ট্রিকগুলো দরকার। আগের ক্লাস আর এই ক্লাস যদি হয়ে যায় তোমরা 100% এই অঙ্কগুলো পেয়ে যাবে। আরও কিছু ডেপথ আছে, সেটা আমি তোমাদের দেবো নেক্সট ক্লাসে। কি সমস্যা বলো তাড়াতাড়ি, এনি কোয়েরি? বাকিরা যারা একদম নতুন জয়েন করেছে তারা বুঝতে পারলে? হ্যাঁ না না পেরেছো? বুঝতে পেরেছো? সেকেন্ড পার্টটা ছেড়ে দাও, এটা এলএনএক্স কি বলছে ওটা পরে আসবে। তাহলে 17-এর প্রবলেমটা একটু কঠিন কঠিন ছিল, কিন্তু তোমরা কিন্তু পেরে গেলে, যাই বলো না কেন পেরে গেল। 16-এর প্রবলেমটা এবার পেরে যাবে। হাইপারবোলিক ফাংশনের ডেরিভেটিভগুলো একটু বলতে হবে, বলার পর বেটার লাগবে। তো এই পর্যন্ত গেল। এবার কিছু কিছু প্রবলেম আছে, বিশেষ করে এই 8-এর দাগের অঙ্কটা খুব সুন্দর, খুব ইম্পর্টেন্ট। 8-এর পরে এই 7-এর দাগের প্রবলেমটা ইম্পর্টেন্ট, 6-এরটা ইম্পর্টেন্ট, আর 4-এরটা ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় আসে। তোমাদের সিলেবাসেও দেখবে লেখা আছে যে প্রোডাক্ট অফ ই টু দি পাওয়ার এ এক্স সাইন এক্স, তাদের ডেরিভেটিভ করলে কি হবে না হবে সেগুলো সিলেবাসে আছে, ওগুলো আমি করে দেব। এছাড়া দেখবে সাকসেসিভ ডেরিভেটিভের আনোয়ারুল ইসলামের যে বইটা আছে সেই বইয়ের পিডিএফটাও তোমাদেরকে মনে হয় দিয়ে দেওয়া হয়েছে গ্রুপের মধ্যে। হ্যাঁ না না দেওয়া হয়েছে কি গ্রুপের মধ্যে? না স্যার, দেওয়া হয়নি? আমি আজকেই দিয়ে দিচ্ছি। যেমন এই প্রবলেমটা, এটা পরীক্ষার সময় আসার মতো প্রবলেম, যেটা আমি তোমাদেরকে এই প্যাটার্নের কোশ্চেন করে দিলাম। ইয়েস অর নো? ওয়াই সমান টু দি পাওয়ার এম থাকলে তো এটা ভালো একটা প্রবলেম। লাস্টে আবার বলছে ওয়াই এন জিরো বের করো, বইতে করে দেওয়া আছে, তোমরা একবার একটু দেখেও নিতে পারো। তারপরে এই প্রবলেমটা পরীক্ষার সময় আসলেও আসতে পারে, এইগুলো করা আছে, আমি তোমাদেরকে দিয়েও দেবো। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন, এটা কি করে করতে হয় তার একটা ধারণা আমি নেক্সট ক্লাসে বলবো, আজকে আর বলছি না। বিরক্ত হয়ে যাচ্ছে তোমরা, বিরক্ত হয়ে যাচ্ছে মানে তোমরা নিতে পারছো না। তোমরা ফার্স্ট টাইম বলছো স্যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভই তো ভালো করে পারতাম না, তো এত বড় বড় ডেরিভেটিভ কি করে করব, এরকম প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। কোয়েল স্যার আগে কি পারতে ডেরিভেটিভটা? ডেরিভেটিভ পারতাম মানে খালি ডেরিভেটিভটাই পারতে, না স্যার, অন্যগুলো পারতাম। বাকিগুলো পারতে বলছো? তো বলছে স্যার ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ আর ডিফারেন্সিবিলিটি যে প্রথম দিকের যে সেই জটিল জটিল লেকচারগুলো করিয়েছি সেটা কি বোঝা গেছিল? হ্যাঁ স্যার বোঝা গেছে, কিন্তু ওটা আরেকবার রিভিশন করলে ভালো হয়ে যেত। কিন্তু ওটা কঠিন ছিল, তাই তো? ওটা কঠিন ছিল, এর রেসপেক্টে কঠিন ছিল, এটা মনে হচ্ছে কি? না ফর্মুলা বেশি করে দেওয়া ওই জন্য ইজি, ওইটা তো বুঝতে হতো। ওটা একটু অন্যরকম,
যাই হোক, রিডাকশন ফর্মুলা যখন করাবো তখন দেখবে বেটার ফিল হচ্ছে, সব পেরে যাবে। এটা একটা গেল। ভেক্টরটা তোমাদের দারুণ লাগবে, তোমাদের যখন ভেক্টর পড়ানো হবে অসম্ভব ভালো লাগবে, বুঝতে পারবে। ওকে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট দিন স্যার বলছিলাম বইতে লিবনিজ রুলের প্রুফটা দিয়েছিল, তো আমি বলছি ওটা দরকার নেই তো এখন। প্রুফটা করে দেবো। প্রুফটা করতে গেলে না এই ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনটা কাজে লাগবে। প্রুফটা দরকার নেই এটা বলাটা ভুল। তার কারণ হচ্ছে যে সিলেবাসটা তোমাদের আছে সেই সিলেবাসে কিন্তু প্রুফ আছে। সিলেবাস যেটা আছে তোমাদেরকে, সেই সিলেবাসে যদি না থাকতো তাহলে স্টেটমেন্ট অনলি বলা থাকতো, কিন্তু আমি দেখছি যে স্টেটমেন্ট অনলি বলা নেই। তুমি দেখো সিলেবাসটা, মেজর মাইনরের সিলেবাস। এই সিলেবাস থেকে ফরওয়ার্ড করুন না প্লিজ, গ্রুপে আগের দিনও বলে আপনি বুঝতে পেরেছেন। কেন রে বাবা, এখানে তো বললাম ব্যাচের মধ্যে তো দেওয়া আছে, বললাম। তুমি পাইনি আগের দিন। কেন পাবে না কেন? খোঁজাটা কেমন খুঁজেছো? কন্টেন্টে যাবে, স্টাডি মেটেরিয়ালে যাবে, লাস্টের দিকে স্টাডি মেটেরিয়াল বলে আছে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, সিলেবাস অফ সিইউ। তুমি বলার পর আমি এটা দিলাম, কিন্তু পরে দেখছি আমার এটা দেওয়াই ছিল, এটা আগে থেকে দেওয়া ছিল। এই তো সিলেবাস, কোশ্চেনও দেওয়া আছে, প্রিভিয়াস দিনে কি কোশ্চেন এসছে সেটাও দেওয়া আছে। তা আমি একটু খালি সিলেবাসটা দেখাচ্ছি তোমাদেরকে। ডিফারেন্সিবিলিটির পরে দেখো লিবনিজ রুল। যদি লিবনিজ রুল স্টেটমেন্টেই আছে বেসিক্যালি, কিন্তু সাধারণত না বলা থাকে স্টেটমেন্ট অনলি, নেই এখানে। তা প্রমাণটা কি দিয়ে করতে হবে? ওই ইন্ডাকশন, যেটাকে বলা হচ্ছে গাণিতিক আহরণ পদ্ধতি, ইন্ডাকশন দিয়ে করতে হবে। 1 এর জন্য ট্রু। তারপর বলছে অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু দ্য ফাংশন। তাহলে এই টাইপের ফাংশনগুলোর ওপর, এটা 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 এই টাইপের ফাংশন, এই টাইপের, শুধু জানি না ওই টাইপেরই ফাংশন শুধু কেন দিয়েছে আমি নিজেও জানি না, মানে এর উপরেও তোমাকে লিবনিজ রুলটা অ্যাপ্লাই করতে বলছে, অর্থাৎ পরের দিন করাবো। প্রশ্ন হচ্ছে পরীক্ষার সময় তো আসছে ট্যান ইনভার্স এক্স, পরীক্ষার সময় তো আসছে সাইন ইনভার্স, ওগুলোতে কিন্তু এই টাইপের ফাংশনের উপর অ্যাপ্লিকেশন। যেমন দেখো এখানে একটা জিনিস বলি, ল্যাপিটাল রুল, কিন্তু এখানে লেখা আছে স্টেটমেন্ট অনলি। ল্যাপিটাল রুলে আবার বলা আছে স্টেটমেন্ট অনলি। কথা বুঝতে পারছো? তাহলে এটা আমি করবো না, কিন্তু এই রুলটাতে দেখো যেহেতু কিছু বলা নেই, সেই জন্য আমার মনে হয় প্রমাণটা করে দেওয়া ভালো। যেমন তোমরা যদি বলো যে স্যার প্রিভিয়াস দিনে যে কোশ্চেনটা, তো প্রিভিয়াস দিনের কোশ্চেনগুলো আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি। এমনকি তোমাদের মেজর মাইনরে যে কোশ্চেনটা হয়েছে সেটাও এখানে দেখো স্ক্যান করে দেওয়া আছে। যেমন এই যে এই ফাংশনটা এসছে, এটাও এসছে, এটা করে দেবো নেক্সট দিন। দেখো ট্যান ইনভার্স দিয়ে এটা পরীক্ষার সময় এসেছিল আগের বার। এই তো দুটো পার্ট বোঝা গেছে। তারপরে রিডাকশন ফর্মুলার একটা খুব সুন্দর সহজ অঙ্ক, তারপরে একটা এরিয়া বের করতে দিয়েছে, মানে এখানে অ্যান্সার এনি আমাকে টোটাল কত নাম্বার অ্যান্সার করতে হবে, অ্যান্সার এনি 4 করে আছে মনে হয় 16 নাম্বার, আর শর্ট কোশ্চিনে আছে 2 হচ্ছে 2 করে 4 আছে, 4 4 20, তাহলে টোটাল 20 মার্কস। তাহলে আমার ক্যালকুলাসের যে সিলেবাসটা দেখছো সেই সিলেবাসে 20 মার্কস আছে। তাহলে 20 মার্কসের মধ্যে আমাকে কি করতে হচ্ছে, রিডাকশন ফর্মুলা থেকে সলিড একটা কোশ্চেন পাবে 4, তারপরে আর্ক লেন্থ বের করার একটা প্রবলেম, টোটাল লেন্থ বের করার প্রবলেম 4, তারপরে হচ্ছে এরিয়া বের করার একটা প্রবলেম 4, ভলিউম বের করার একটা প্রবলেম 4। তার মানে 1 2 3 4 5 6 6খানা কোশ্চেনের মধ্যে অ্যান্সার করতে হবে 4টে কোশ্চেন। তার মধ্যে কি থাকছে, ল্যাপিটাল রুলের একটা অঙ্ক, ক্যালকুলাসের এই একটা প্রবলেম, আমি যে অঙ্কগুলো করিয়েছি একদম ওগুলোই আসবে, ওর বাইরে আসবে না, আমি গ্যারেন্টি দিচ্ছি তার বাইরে আসবে না, সবই তো করিয়ে দিয়েছি, সেটাও হতে পারে। রিডাকশন ফর্মুলা যেটুকু করাবো সেটার মধ্যেই আসবে, সো রিডাকশন স্ট্যান্ডার্ড ফর্মটা দিয়ে দিয়েছে। তো ধরে নাও এরকম টাইপের একটা কোশ্চেন কমন পেয়ে গেলে, তুমি ল্যাপিটাল রুল কমন পাবে, রিডাকশন ফর্মুলা কমন পাবে, আর ক্যালকুলাসের ওই পার্টটা কমন পাবে, হয়ে গেল। আর লাস্টে দেখো ফাইন্ড দ্য টোটাল ভ্যালু বলে, এগুলো আর্ক লেন্থ বের করা কী করে করতে হয় সেটা বলে দেবো, যখন করাবো তখন বলে দেবো। কিন্তু আমাদের মেজর পোর্শন হচ্ছে জিওমেট্রি থেকে 35 মার্কস আসে।
সেই 35 মার্কসটাকে সুন্দর করে বলতে হবে। আর ভেক্টর থেকেও খুব সুন্দর 20 নাম্বার আছে, সেখানেও প্যাটার্নটা এরকম 4 আর অ্যান্সার এনি 4। তার মানে প্রথম দুটো কোশ্চিন শর্ট কোশ্চিন টাইপের, সেটা 4 নাম্বার, আর 4টে কোশ্চিন হচ্ছে 4 4 16 দিয়ে 20, এখানে 20, ওখানে 20, 40, আর এখানে 35। তার মানে 75 মার্কস, টোটাল 75 মার্কস। একদম এই প্যাটার্নটাই যদি আমি ফলো করে রাখি তাহলে প্রত্যেকটা কোশ্চেন কমন পাবো। এটা তো গেল মেজর পোর্শন। মাইনর পোর্শনের যে কোশ্চেনগুলো এসেছিলো সেটা আরও সহজ এসেছিলো। ক্যালকাটা ইউনিভার্সিটি তবু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়, বাকি সমস্ত ইউনিভার্সিটির কোশ্চেনের লেভেলগুলো খুবই নর্মাল ক্যাটাগরি, মানে সবাই যেন পাস করে যায় ওরকম টাইপের। মানে পড়ায় না কলেজ, বলছে কোশ্চেন সহজ করে দিয়ে পাস করিয়ে দিচ্ছে। তাহলে তো ফেল করার ধরন তো প্রচুর। সত্যি কথা বলতে তবু কলকাতার মতো চত্বরগুলোতে তোমরা ভালো টিউশন পেয়ে গিয়ে ভালো রেজাল্ট করো, কিন্তু গ্রামের দিকে ছেলেপেলেগুলো ওরকম টিউশনও পায় না প্রথম কথা, আর 2 নম্বর হচ্ছে অনলাইনটাকে তারা হ্যাবিচুয়েটেড করতেও পারে না, ভাবে যে অনলাইন করলে মনে হয় ফেল করে যাওয়া যাবে। না, অনলাইন করলেও অনেক কিছু করা যায়, সেটা তোমরা নিশ্চয়ই ফিল করবে, পরে বুঝতে পারবে। ওকে, আজকে এই পর্যন্ত থাক, নেক্সট দিন তোমাদের সঙ্গে দেখা হবে। চলো।